So we'll start at 7:10. Just going to give people time to join. আম্মু অফ করো না, তুমি দেখতেছো না আমার এখানে কাজ আছে। Nabiha, we can hear you. Oh, awesome. Hi, Nabiha. Katrina, if you don't know, I've actually, I know Nabiha. She writes for Shout as well. Hi, Nabiha. Welcome. I don't know if she can hear us. Hi. Hello. Welcome everyone. Pulishwari Appa, you are the Bora Appa today. We're so happy to have you. It's such a special reading for us. You know, when we did her stories and we interviewed you and your daughter, it was one of the highlights of making that book. And I think It's always a great honor to be with you all. But I feel very nervous today being a Boro Appa. no pressure. Like just a very relaxed. You will do beautifully. You will do beautifully and naturally with no trouble, I'm sure. Okay, wish me luck. Hello, Pulishwari. How are you? I'm doing fine. So good to see you today, and hoping that we will hear lots of interesting things from you and also the story. We hope so. Sorry, those are my dogs. They're also eager. Bring them on camera. I want to see. No? Okay. I'm happy to should I share the PDF? Does everybody have the PDF? I think if you shared it in the chat, that would be good. I'll share it in the chat, and then we can start in about 2 minutes. And then when people join, they'll join quietly. I think everyone has the PDF or the book. Katrina Appa? Yeah, I'm just putting it in the chat as well. Yeah, now everyone has it. Pulishwari Appa, you can start. We welcome you, both Shoma here from Goethe and we welcome you and are so happy to have you in the Sister Library Club. It's an honor to hear about your mother, and I'm glad that everyone is here to share in this moment. And we're recording this,
so that we can have it as a record. Thank you. শুভ সন্ধ্যা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকের সিস্টার লাইব্রেরিতে আমরা ফেরদৌসী প্রিয়ভাষিনীর নিন্দিত নন্দন তার আত্মজীবনী পড়ার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আপনাদের সবার সঙ্গে বইটি শেয়ার করতে পারবো। বইটি আমার অনেকবার পড়া, তো আমি শুরু করছি। তারপরে আপনাদের যার যেখানে পড়তে ভালো লাগা অংশটুকু বা কোনো জায়গা যে পড়তে চান আমাকে জানালে বা আপনারা শুরু করলে খুশি হব। আমি শুরু করছি প্রথম থেকে। আমি অন্তঃপুরের সাধারণ মেয়ে। খুলনা শহরের ডাকবাংলোর মোড়ে বিশাল দ্বিতল বাড়িটির পশ্চিমের ঘরে 1947 সালের 19 ফেব্রুয়ারি 6 ফাল্গুন রবিবার রাত 9:15 নানা বাড়িতে আমার জন্ম। নানা, যাকে দাদু বলে ডাকতাম, নানি, যাকে নানু বলে ডেকেছে আশৈশব, যাদের ভালোবাসা আর অপত্য স্নেহে বেড়ে উঠেছিল আমার শিশুবেলা। নানা আব্দুল হাকিম সাহেব 11 সন্তানের জনক হওয়া সত্ত্বেও নাতি নাতনি মেয়ে জামাই আত্মীয় স্বজন সহ আড়ে বহরে বড় পরিবার নিয়ে থাকতে ভালোবাসতেন। খুলনা শহরে আইনজীবী পেশায় তার খ্যাতি ছিল অসামান্য। কন্যা রওশন হাসিনা হাসিকে বালিকা বেলায় বিয়ে দিলেন ঘটা করে কুলিনের ঘরে। সারা শহরে সেদিন বিবাহ উৎসব। ফরিদপুরের গোট্টির সৈয়দজাদা সৈয়দ মাহবুবুল হক সাহেব আমার বাবা। লেখাপড়ায় মেধাবী, চালচলনে সর্বদাই কৌলিন্যের অহংকার। যশোরের নড়াইল নিবাসী আব্দুল হাকিম সাহেবের কন্যাকে বিয়ে করে ধন্য করেছেন এই সংস্কৃতি পরিপূর্ণ পরিবারকে। পরিবারের সকলেই তার ঠাট বাট খাওয়া দাওয়ার তমিজ তরিকা নিয়ে তটস্থ থাকতো সর্বক্ষণ। আমার মা রওশন হাসিনা হাসি আধুনিক জগতে সংস্কৃতি পরিমণ্ডলে বড় হয়ে উঠেছিলেন কেবলমাত্র। ব্যাডমিন্টন খেলা, নাচ গান, লেখাপড়া, স্পোর্টস সব মিলিয়ে আমার মা একজন উদ্যমী মেয়ে। মাত্র 12 বছর বয়সে আমার মা কিশোর সংগঠন মণিমালা গড়ে তুলেছিলেন। সহসা কুলিন বংশের এমন মহাভারী জীবনে নিক্ষিপ্ত হয়ে তাল মেলানো তার জন্য কঠিন হয়ে পড়ে। আমার বাবা মেজাজি সৈয়দজাদা বহিঃসমাজে অত্যন্ত রসিক, গল্প বলা, টেবিলে মুখর, আদব তমিজে অদ্বিতীয়। বাংলা ও ইংরেজি বলনে কথনে চমৎকার, স্মার্ট। আব্দুল হাকিম পরিবারের মেয়ে যে তার স্ত্রী, অথচ আমার মায়ের প্রতি তিনি খুবই নিষ্ঠুর ছিলেন। তার নির্যাতন সারা পরিবারের বিয়ের প্রতি এক ধরনের বিরূপ প্রভাব ফেলেছিল। মনে পড়ে মায়ের এক খালাতো বোন পর্যন্ত তার বিয়ের কথা শুনে কেঁদে বুক ভাসিয়েছিলেন, আমার বিয়ে হলে হাসি আপার মতো নির্যাতন সহ্য করতে হবে। যা হোক, অসীম ধৈর্যশীল হাকিম সাহেব সবকিছুতে দাঁতে দাঁত চেপে সহ্য করে নিয়ে মেয়ের সুখের জন্য কি না করেছেন সারা জীবন। প্রসারলব্ধ উকিল বলে রক্ষা, বাবার যখন তখন চেয়ে বসা বিপুল অর্থ দাদুই সরবরাহ করতেন অনায়াসে। বাবা সে অর্থ নিয়ে নিরুদ্দেশ হতেন। 2-3 মাস পরে পাকিস্তান, ভারত, বিন্ধ্যগিরির ওপার হতে অনেক শৌখিন খাবার দাবার, কিছু রেশমি চুড়ি গহনা নিয়ে ফিরতেন। যে কদিন ফিরে আসার আমেজ থাকতো সে কদিন ভালো মেজাজে থাকতেন। তারপর থেকেই শুরু হতো অত্যাচার, নির্যাতন। দাদু আব্দুল হাকিম শখ করে আমার নামকরণ করেছিলেন দেবযানী প্রিয়ভাষিনী। কখনো দেখুন হাসি ডাকতেন। যে বাড়িতে আমার জন্ম, বাড়িটির নাম ছিল পরিরানী, ফেয়ারি কুইন। একবার এ নামেই আমার নামটি ডাকতে চেয়েছিলেন, কিন্তু শোনা যায় পশ্চিমের ওই ঘরে নাকি কোনো একদিন একজন মেম সাহেব গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন, যে কারণে আর কখনো এই অশুভ উচ্চারণে পরিরানী নামে আমাকে দাদু ডাকেননি। সবকিছুই আমার শোনা কথা। শুনেছিলাম আমার বাবা নাকি একবার রাগ করে ফেয়ারি কুইনের দোতলা থেকে আমাকে নিচে ফেলে দিচ্ছিলেন। মামা, খালা, মা সবার কান্নাকাটিতে টানা হেঁচড়ায় আমার প্রাণটা বেঁচে যায়।
আসলে কি বাবা সেদিন আমায় ফেলে দিতেন? নিশ্চয়ই না। তবে এহেন ব্যবহার প্রায় লেগেই থাকতো। বাইরের জগতে বাবা সংস্কৃতি মনা, বরেণ্য নৃত্যশিল্পী প্রয়াত বুলবুল চৌধুরী ও আফরোজা বুলবুল বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। 1953 সালে ঢাকা কার্জন হলে নৃত্যনাট্য মঞ্চস্থ হয় ইরানের পান্থশালা নৃত্যশিল্পী বুলবুল চৌধুরী ও আফরোজা বুলবুলের দলে আমার বাবা নৃত্য পরিবেশন করে বিপুল খ্যাতি অর্জন করেছিলেন। এছাড়া বুলবুল চৌধুরীর দলে দেশের বাইরেও তিনি অংশগ্রহণ করেছেন। আজও বুঝে পাই না পারিবারিক জীবনে বাবা এমন ছিলেন কেন। বাবা সৈয়দ বংশের অহংকার করতেন অথচ সাম্প্রদায়িক ছিলেন না। মাকে সবসময় শ্বশুর বাড়িতে খাপ খাওয়াতে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হতো। আমার দাদি যাকে বাজি বলে ডাকতাম তিনি বংশের প্রথম সন্তান হিসাবে আমাকে প্রাণ দিয়ে ভালোবাসতেন, কিন্তু মায়ের প্রতি প্রতি মুহূর্তেই তীব্র নির্যাতন বাক্য শোনাতেন। শুনেছি আমাকে মায়ের বুকের দুধ খেতে দেওয়ার সময় বাজি বাধা দিতেন বংশ নষ্ট হয়ে যাবে বলে। দেখেছি আরো অনেক বেশি। বাবা প্রায় চাকরি ছাড়তেন। একবার বাবা যশোর কলেজে যোগদান করলেন। মা তখন প্রথম সংসার পেতেছেন। ছোট্ট নিরিবিলি শহর যশোর। যশোরে ছোট্ট একটি বাড়ি ভাড়া করা হলো। পিচের রাস্তা চোখেই পড়ে না বললে বলা চলে। এই শহরে মায়ের কিছু ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বাদেও আরো কিছু অনাত্মীয় হয়েও আত্মীয়ের চেয়ে অনেক বেশি যারা বাস করতেন। ছোট্ট একতলা বাড়ির সামনে দিয়ে খোয়ার সরীসৃপ রাস্তা এঁকে বেঁকে গেছে। খানিকটা চকচকে পিচ ঢালা পথ, বড় বড় গাছের ছায়ায় ঘেরা। সে পথ দিয়ে বায় তাকালেই দেখা যায় ডিস্ট্রিক্ট জজের বিশাল দোতলা সরকারি বাড়ি। তখন জেলা জজ হিসেবে নতুন এসেছেন জব্বার খান সাহেব। জব্বার খান সাহেবের প্রথম স্ত্রী গত হয়েছেন, দ্বিতীয়বার গ্রহণ করেছেন যাকে, তিনি আমার নানি রওশনারা হাকিমের আপন খালাতো বোন। জাস্টিস জব্বার খান সাহেব মায়ের সম্পর্কে খালু হন। ওই শহরে আরো একটি পরিবার ছিলেন, ইঞ্জিনিয়ার হাতেম আলী সাহেব, নওশের আলী সাহেবের জামাতা। শ্রদ্ধেয় নওশের আলী সাহেব রাজনীতি করতেন। তিনি এক সময় অবিভক্ত বাংলার প্রাদেশিক পরিষদের স্পিকার ছিলেন। রাজনৈতিক মতাদর্শের মধ্যে দিয়ে এই দুই পরিবার ঘনিষ্ঠ হয়ে ওঠে। হাতেম আলী সাহেবের স্ত্রী বেবি আপা সৈয়দ নওশের আলী সাহেবের বড় কন্যা। আমার দাদুকে ওরা ভাই বোন হাকিম দাদা বলে সম্বোধন করতেন। আমি তাকে বেবি আপা বলে ডাকতাম। অসাধারণ গুণের অধিকারী এই বেবি আপা, ওদের দুই ছেলে ছিল। পরবর্তীকালে এদেশে কীর্তিমান মানুষ হিসেবে তারা সুপরিচিত। হায়দার আকবর খান রণ এবং জুনো দুই ভাই। ছোটবেলায় ওদের কোনো বোন ছিল না। বেবি আপা আমাকে সারা দিন ওদের বাড়িতে নিয়ে রাখতেন। বিকেলে একটি নতুন ফ্রক পরিয়ে বাড়িতে পাঠিয়ে দিতেন। তার হাতের রান্না শিল্প রচনা করত। তার ব্যক্তিত্ব সামাজিকতা সবকিছু থেকে গ্রহণের একটা বিষয় থাকতো। বেবি আপা আমার জীবনে চিরস্মৃত একজন মানুষ। পরবর্তী সময় আবারও প্রীতিময় প্রতিবেশী রূপে তাকে পেয়েছিলাম ধানমন্ডি 32 নম্বর রোডে থাকাকালে। যশোরে খুব ছোটবেলাতে ওই বাড়িতেও আমাদের যাতায়াত হতো। একটু এগিয়ে যাচ্ছি। আসলে বইটিতে আমি যতবার পড়েছি ফেরদৌসী প্রিয়ভাষিনীর স্মৃতি কথা বলা যায়। তো শৈশব থেকে, তার জন্মের সময় থেকে শৈশবের এতগুলো ধাপ, কৈশোরের এতগুলো ধাপ এবং এত পরিবর্তন জীবনে, বা বলা যায় একটা অনিশ্চয়তা, একটা সংস্কৃতি মনা পরিবার, আবার বাবার পরিবার, সব মিলিয়ে একবার স্পিকার হাউসে নানার সাথে যাচ্ছেন, আবার মা বাবার সংসারে আসছেন। বাবা মায়ের সংসারটা তার ওরকম সুখের ছিল না কোনো সময়, সবসময় একটা অস্থিরতা অনিশ্চয়তা। তো এতগুলো ধাপ পার হয়ে আবার তিনি তারুণ্যে পা রাখলেন, তার তরুণ বয়স, এবং সেখান থেকে আবার 71-এ দুঃসহ স্মৃতি। এভাবে যখন এগিয়ে গেছে, আসলে মানে তার জীবনের নানান ধাপ বর্ণনা করা একটা বইয়ের মধ্যেও খুব অসম্ভব। তার মধ্যেও এই জন্য অনেক সময় বইটি পড়ে অনেকের হয়তো একটু অসম্পূর্ণ লাগে। আমার নিজেরও লেগেছে, আমি মাকে বলেছিলাম সে কথা। তো আরো সময় নিয়ে লিখলে হয়তো তিনি আরো গুছিয়ে লিখতে পারতেন, এবং এতগুলো ধাপ পার হয়ে আসলে এত গুছিয়ে
লেখাও সম্ভব না, যেহেতু এরকম ভাবে ডায়েরি মেনটেন করা ছিল না। অনেক কিছুই স্মৃতি মনে করে করে লেখা, কখনো কিছু রিপিটেশন হয়েছে বইতে। তো সেই হিসেবে আপনারা যদি কেউ মনে করেন যে কোন অধ্যায়টা পড়তে চান বা কোন দিকে এগোলে ভালো, সেটা বললেও আমরা সেদিকে যাব। তো আমি একটু এগিয়ে যাচ্ছি, কারণ শৈশবের স্মৃতিটা আমার মনে আছে মৃত্যুর আগ পর্যন্ত তিনি শৈশবেই বাস করতেন বেশি, মানে শৈশব নানি বাড়ির স্মৃতিটা তার কাছে অসম্ভব অমূল্য একটা সময়। তো সেদিকে সেই দিকটাতে আমরা যাচ্ছি, কারণ সেখান থেকে হয়তো তার এই শিল্পী মন বা তার শিল্পের মধ্যে বসবাস, শিল্প চর্চা, সেই জিনিসগুলো গড়ে উঠেছিল। অন্তঃপুরে সাধারণ মেয়ে থেকে ফেরদৌসী প্রিয় ভাষিনী হয়ে ওঠা। ছোটবেলাতে দাদুর সাথে আমার সম্পর্ক ছিল খুবই গভীর, তাই কিছুদিন পর পরই আমি খুলনাতে চলে আসতাম। দাদু কোথাও সভা সমিতিতে গেলে আমাকে সঙ্গে নিতেন। একবার রূপসাঘাটে একটি ভাঙা স্টিমারে নতুন ইংরেজি ঢঙে একটি রেস্টুরেন্ট তৈরি হলো। ওখানে বিশাল আয়োজনে চা চক্রের নিমন্ত্রণ পেয়ে দাদু আমাকে সাথে নিলেন। স্টিমারটি দারুণ সুন্দর সাজানো, এখনকার চেয়ে আরো অনেক বেশি বুনিয়াদি কায়দায়। ছিমছাম রেস্টুরেন্ট, আয়োজকেরা আমাকে অনেক আদর যত্নই করলেন। আমি এতদূর সত্ত্বেও কিছু খেলাম না। এক পর্যায়ে দাদুও সাথী করলেন। আমাকে পাশে ছোট্ট বেতের চেয়ার টেবিল পেতে দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত বিব্রত বোধ করে হাতের মধ্যে দোয়ানা গুজে দিলেন। শক্ত করে তা হাতে গুজে নিলেও খেলাম না কিছুই। ফিরে আসার পথে দাদু শান্তভাবে জিজ্ঞাসা করলেন, খেলে না কেন? খুবই লজ্জার কথা, খাওয়া উচিত ছিল, তুমি তো এমন নও। আমি মাথা নিচু করে চুপ করে থেকে বলে উঠলাম, আমাকে ওরা ছোট চেয়ার টেবিলে খেতে দিলেন কেন? এছাড়া আমাকে ওরা চাও দেয়নি। দাদু বলেন, এরপর থেকে তো তোমাকে আনা যাবে না। কথাটি বললেও দাদু বাড়িতে ফিরে আমার আত্মমর্যাদা বোধের প্রশংসা করেছিলেন, যা আমি শুনতে পেয়েছিলাম আড়াল থেকে। আরেকটু এগিয়ে আমরা 15 পৃষ্ঠায় চলে যাচ্ছি। সম্ভবত 50-এর দশকে আমরা ঢাকা চলে এসেছিলাম। বাবা যশোর কলেজে রয়ে গেলেন। আমাকে ও ছোট ভাই জিলানিকে নিয়ে রকেট স্টিমার যোগে মা, মামা, খালা, দাদু, নানুর সাথে আমরা ঢাকা এসেছিলাম। মনে পড়ে অনেক রাতে আমরা হাটখোলাতে নানুর বোনের বাড়িতে উঠেছিলাম। ওদের একটা গাড়ি ছিল। কয়েকদিন ওদের বাড়িতে থেকে KM দাস লেনের একটি বিরাট বাড়িতে উঠে পড়ি। বাড়িটি ভাড়া ছিল 200 টাকা। আগেই বলেছি আমার দাদু অধিক সদস্য বিশিষ্ট বড় পরিসরে থাকতে ভালোবাসতেন, তাই বড় বাড়ি ভাড়া করতেন। 24 নম্বর KM দাস লেনের বাড়িটি রহিম সাহেব নামে একজন ইন্ডিয়ান মুসলিমের বাড়ি। সম্ভবত দেশভাগের সময় বদলা বদলি করে তিনি এসেছিলেন। বিশাল এই বাড়ির নিচতলায় আমরা থাকতাম। ছোট্ট গেট দিয়ে ঢুকে মস্ত বড় খেলার জায়গা, গেটের কিনার দিয়ে অনেকগুলো ঘর। তেমনি একটি ঘরে আমার মেজো মামা কিশোর সংঘ সংগঠন করেছিলেন। অন্যটিতে বাড়ির কাজের সহকর্মী মিলু মামা, ওয়াজেদ মামা, আলেক মামা, ইসাক মামারা থাকতেন। ভেতরে অন্য পাশে সুন্দর একতলা বাংলো। আমরা নিচে থাকতাম এই বাড়িরই বাড়তি অংশে। সেখানে বাড়িওয়ালা রহিম নানা বসে পত্রিকা পড়তেন, আমাদের খেলাধুলা দেখতেন। রহিম সাহেব বৈষয়িকভাবে সচেতন গোছের মানুষ ছিলেন। এবার আমরা 16 পৃষ্ঠায় আরেকটু এগিয়ে যাচ্ছি। 24 নম্বর KM দাস লেনের বাড়িটা মামাদের খালাদের সংস্কৃতি চর্চায় সর্বদাই মুখর থাকতো। ওই বাড়িতে মনে পড়ে খুব ভোরে বিরাট শামিয়ানা টানিয়ে রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন হতো। সবটুকু কৃতিত্ব বড় মামা নাজিম মাহমুদের। তিনি খুব ভালো সংগঠক ছিলেন। জীবনের আলোর উৎস বড় মামাই বলা যায়। এমনি উৎসবেই কবি সুফিয়া কামালকে প্রথম স্বরচিত কবিতা পাঠ করতে দেখে মুগ্ধ হয়েছিলাম। সৌরমণ্ডলের জ্যোতিকণার মতো সৌন্দর্য ছিল সুফিয়া খালাম্মার। সেদিন কি কবিতা পড়েছিলেন মনে নেই,
কিন্তু শান্ত সৌম্য স্মিত হাসি লেগে থাকা গৌরকান্তি সাদা লাল পাড়ে ঘোমটা টানা এই মহীয়সী ব্যক্তিত্বের বিশ্লেষণ আজও সঠিকভাবে দিতে পেরেছি বলে মনে হয় না। এমন তুলনাহীনা ব্যক্তি জাতির জন্য সমগ্র নারী সমাজের জন্য যে অবদান রেখে গেছেন সে কথা চিরস্মরণে থাকবে। আগামী শতবর্ষে এমন একজন সুফিয়া কামাল ফিরে আসবেন কিনা জানি না, কেননা জীবন চর্চায় মানুষের ধারা এখন আর সেভাবে নেই। পরের বেলাতেই আরেকটু এগিয়ে যাচ্ছি। এ বাড়িরই ২-৩ বাড়ি পরে শতাব্দীর সম্রাট শেরে বাংলা একে ফজলুল হকের বিশাল বাড়ি, বিরাট প্রাঙ্গণে কারুকার্য খচিত দ্বিতল অট্টালিকা, মস্ত বড় দিঘি, কি টলটলে জলে ভেসে চলেছে হাঁসেরা। শেরে বাংলা বিশ্বাস করতেন বন্যেরা বনে সুন্দর, ঠিক সেভাবেই প্রকৃতির ছন্দে তার বাগানটি পরিচ্ছন্নভাবে সাজানো থাকতো। কখনো হরিণেরা চকিত চাহনিতে নির্ভয়ে শেরে বাংলার অতি কাছে এসে সন্তানের মতো আদর নিয়ে চলে যেত। ময়ূর ঘুরে বেড়াতো ছমক ছমক তালে, যেন শকুন্তলার তপবন। এই অভয়ারণ্যে আমাদের মতো শিশুরা খেলে বেড়াতো অনায়াসে। যদি কোনো শিশু বা খেলার সাথীরা না আসতো, শেরে বাংলা তাদের নিজ উদ্যোগে ডেকে নিতেন। এই অভয়ারণ্যে কেবল দুরু দুরু ভয় নিয়ে খালাদের পিছনে আমি ঢুকতাম। শেরে বাংলা আরাম কেদারায় বসে আমাদের খেলা দেখতেন। পাশের টেবিলে পরিষ্কার সাদা কাপড় বিছানো, যার উপরে রাখা থাকতো নানা ধরনের ফলের রস এবং ডাবের পানি। আমরা যারা খেলাধুলা করতাম দৌড়ে এসে পানি খেয়ে চলে যেতাম। তবে আমি কখনো এতটা ভয়হীন ছিলাম না। তৃষ্ণা পেলে চুপি চুপি খালাদের বলে পানি ও ফলের রস খেয়ে নিতাম। Lishmari Appa, I just wanted to say if anybody has questions or অবশ্যই, এবং আর যদি কেউ পড়তে চান সেটাও আমি বলছি। it's such an opportunity to hear also like your memories of maybe like your mother writing the book, or feel free to share beyond the book. ফুলেশ্বরী আপার পড়াটা শুনতে এত ভালো লাগতেছিল যে জাস্ট একদম ইনভলভড হয়ে গেছিলাম। বাট আমি আপু যদি জিজ্ঞেস করতে পারি, আপনার মায়ের যে ফ্যামিলি, দুই সাইডের ফ্যামিলি একটু দুই রকম, সো আপনি যখন বড় হয়েছিলেন আপনি এটার এফেক্টটা কিরকম পেয়েছেন? আমি বড় হয়েছি, আমার বাবা মা দুজনেই খুবই আধুনিক মনস্ক এবং তারা খুবই সমমনা ছিলেন। আমার বাবার পরিবারের দিক থেকে আমরা অন্যরকম একটা ব্যাপার, সেটা একটা পারিবারিক নির্যাতনের পর্যায়ে ছিল বরাবরই। তো সেখান কিন্তু সেই প্রভাবটা আমাদের উপর পড়লেও আমার বাবা মা আমাদেরকে খুবই ওনার মুক্ত মনের ছিলেন এবং তারা আমাদের সংস্কৃতি চর্চায় বা অনেক স্বাধীনতা দিয়ে বড় করেছেন। সেই জিনিসগুলো আমরা পেয়েছি, এটা বলবো। আচ্ছা ফুলেশ্বরী আপা, আমি লিপি, আমি প্রশ্ন বলছি যে আপা তো এত সুন্দর করে মানে এত গুছিয়ে লিখেছেন আর কি, যে আপার ছোট বলছেন মেমোরি থেকে, আপার কি কোনো ডায়েরি আছে বা আপা লিখতেন নিয়মিত ডায়েরি বা থেকে? একটা সময় লিখতেন, লেখার অভ্যাস খুবই ছিল ওনার। সবসময় কাজের যে জায়গাটা, সে জায়গাটাতে খুবই ছোট একটা টেবিল, যেটা ওনার নিজের বানানো, এক পায়ের ওই বাঁশের টেবিল গুলো, তো সেটা থাকতো। কয়েকটা ডায়েরি বা একদম সাধারণ খাতা, তো কলম থাকতো, সবসময় রেড লিফ কলম দিয়ে লিখতেন আমার মনে আছে। তো ওই কলম খাতা সবসময় থাকতো, যে মানে এক পাশে হয়তো বাজারের ফর্দ লেখা, কারো টেলিফোন নাম্বার লেখা, কিন্তু তার পাশে মায়ের একটা লেখা। এবং অভ্যাসই ছিল যে কাজ করতে করতে একটু লেখা। ডায়েরিতে ওরকম নিয়মিত ভাবে লেখা না, কিন্তু লেখা, অনেক লেখা আছে। কারো হয়তো একটা চিঠি অনেকবার লিখেছেন বা একটা কথাই অনেকবার লিখেছেন, এক পেজে এরকম 1 লাইন, আবার 10 লাইন, আবার 5 লাইন, এভাবে লেখা থাকতো।
লিখতে খুব ভালোবাসতেন এবং চিঠি লেখার অভ্যাস ছিল, অসম্ভব চিঠি লেখার অভ্যাস ছিল। চিঠিপত্র আদান প্রদান এটা খুবই পছন্দ ছিল। এবং আমাদের বাসায় একটা রেওয়াজ ছিল যে আমরা ওই তখন তো চিঠির যুগ, তো সবাই চিঠি লিখতাম। মা বাবার থেকে এটা পেয়েছিলাম। মা যে বড় মামার কথা বলেছেন ওনার, নাজির মাহমুদ, ওনাকে আমরা খুব পেয়েছি। আমি আমার নিজের নানাকে দেখিনি, জন্মের আগে উনি মারা গিয়েছিলেন। তো আমার যে বড় নানা নাজির মাহমুদ, যিনি আমার মায়ের বড় মামা, তাকে আমরা নিজের নানার মতোই পেয়েছি। এবং তার খুবই স্নেহশীল মানুষ, উদার মানুষ। এবং তিনি ওই যে রাজশাহীতে তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ছিলেন, তখন আমরা রবীন্দ্র মেলায় গিয়েছি ওনার আয়োজনে। এবং উনি আমাদের বাড়িতে এই চিঠি লেখার অভ্যাস, আমাদের সবাইকে চিঠি দেয়া, সুন্দর সুন্দর কথা, আমরা আবার চিঠি লিখতাম। তো এই চিঠিগুলো যখন আসতো তখন আমরা সবাই একসাথে বসে চিঠি পড়া, এটার একটা অভ্যাস ছিল যে মা সবাইকে নিয়ে যার যার চিঠি এসছে সেগুলো খুলে আমরা পড়তাম একসাথে। তো এটা খুব একটা সুন্দর সময় ছিল। ধন্যবাদ। কেউ কি পড়তে চাইছে না আরেকটু এগিয়ে যাব, বা আর কেউ কিছু বলবেন কিনা? না আপু, আমার মনে হয় আপনি একটু পড়েন, তারপর হয়তো বা আপনি সাজেস্ট করতে পারেন কোনো পার্ট যেটা আপনি চান অন্য কেউ পড়ুক। আমরা পড়বো আর কি, আপনি পড়বেন। এখানে একটু যে মা যে বাড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হতো, সেখানে একটা বলা আছে যে যে উনি বলছিলেন যে শেরে বাংলার বাড়িতে যেতেন, কিন্তু এটা মা খুব গল্প করতেন সব সময় যে খুব ভয় পেতেন ওনাকে। ভয়ের মধ্যে একটা ভালোবাসা ছিল, মানে কাছে যেতে চাইতেন, খুব ছোট ছিলেন তিনি তখন, কিন্তু উনিও খুব স্নেহ করতেন। কিন্তু মা ওই ভয়, ওইটা একটা খেলার মতো ছিল আর কি, তাকে দেখে ভয় পালিয়ে যাওয়া, তিনি আবার ডাকতেন। তো সেই জায়গাটা একটা স্মৃতি আছে, আমি একটু পড়ি 18 পৃষ্ঠাতে। যে ভয় আর জড়তা ভাঙানোর জন্য একবার আমার হাত ধরে, শেরে বাংলা কথা বলছেন, যে একবার আমার হাত ধরে তিনি উপরতলায় অন্দরমহলে নিয়ে যান। তার প্রতি আমার ভীষণ আকর্ষণ হতে শুরু করেছিল, কেননা তিনি যে আমাকে বিশেষভাবে ভালোবাসতেন আমি কিভাবে যেন তা বুঝেছিলাম। আমার ভীষণ এক ধরনের থ্রিল, অমায়িক দৈত্য রূপে যেন ভাবতাম তাকে। আমি তার হাত ধরে উপরতলার অন্দরমহলে যখন ঢুকছিলাম, মনে হলো কোনো যক্ষপুরীতে প্রবেশ করছি। রূপকথাকে বাস্তবে অনুভব করতে শুরু করেছিলাম। ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম কালো মশমশ লম্বা মোটা গোলাপি হাওয়াই মিঠাই রঙের লেডি হ্যামিল্টনের জরি কারুকাজ করা সালোয়ার কামিজ পরিহিতা তার স্ত্রী মিরাটি বিবি অনর্গল সুগন্ধি পান খেয়ে চলেছেন, সেই সাথে মেজাজি স্বরে কলকাতার উর্দু ভাষায় কথা বলছেন। শেরে বাংলা বলেন, বিবিজান ঘরে আসতে পারবো? বিবিজানের সম্মতিক্রমে আমরা ঢুকতেই তিনি বলেন, দেখো কে এসেছে, হাকিম সাহেবের নাতনি, খুবই ভয় পায় আমাকে। বিবিজান উর্দুতে বলেন, কেন মা, ভয় কি? নানাজি হয়তো। আমি মন্ত্রমুগ্ধের মতো এই যক্ষপুরীর অভিজাত বাড়ির সাজসজ্জা দেখছিলাম। মিরাটি বিবিজানের বিশাল দশাশয়ী হাঁটুর কাছে তার বিরাটাকায় মুরাদাবাদের পানদানিটি রাখা, সারা ঘরে বনেদি রকমারি প্রয়োজনীয় আসবাব, বাঘের প্রতিকৃতি, সব মিলিয়ে রূপকথা জগৎ। শেরে বাংলার পছন্দ রুচিবোধ আজও আমাকে অভিভূত করে। একবার শেরে বাংলা ছেলের আবদার রক্ষা করতে অনেক বড় করে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন নিজের বাড়িতে। সেবার আমি বাবু ভাইয়ের সাদা শার্ট এবং ধুতি, চোখে চশমা পরে, মাথায় পাউডার মেখে মাস্টার বাবু সেজে সুকুমার রায়ের মাস্টার বাবু কবিতা আবৃত্তি করে প্রথম পুরস্কার পেয়েছিলাম। শেরে বাংলা ভীষণ খুশি হয়ে আমাকে সব দর্শকের সামনে তুলে ধরে বলেন, দেখে নিন সেকাল ও একাল দুই ভাই বোনকে। পরদিন আজাদ পত্রিকায় আমারও শেরে বাংলার খুব বড় ছবি ছাপা হয়েছিল। আমার বুকটা শিশুসুলভ গর্বে ভরে উঠেছিল। বাবাও খুব আদর করে বলেছিলেন, সাবাস বেটি সৈয়দ জাতি। ওই দিনই বাবা আমাকে কিনে দিয়েছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর হিতোপদেশের গল্প
এবং কবি সুকান্ত ভট্টাচার্যের মিঠে করা। বড় মামা দাদু বুক ভরা ভালোবাসা দিয়েছিলেন, খালারা বুকে জড়িয়ে ধরে অভিনন্দন জানিয়েছিলেন। সবই ছিল 1951-52 ঘটনা। এখানে আরেকটু এগিয়ে 22 পৃষ্ঠায় আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে এবং ভাষার মাস, তো একটুখানি এখানে একটা ভাষা আন্দোলনের দিনের একটা স্মৃতি রয়েছে, সেটুকু আমি একটু পড়ি 22 পৃষ্ঠার শুরুতে। চানুমাসিদের গেটে ঢুকতেই একটি বেটে খাটো সুন্দর গড়নের বকুল ফুলের গাছ ছিল। একদিন আমি আমার সমবয়সী বন্ধুদের নিয়ে ফুল তুলছিলাম। কল্পনা আমার সাথে ছিল। আমার কোচরের ফুল কম ছিল বলে খপ করে ওর ফ্রকের কোচর থেকে খানিকটা ফুল নিয়ে নিলাম। কল্পনা খুব শান্ত মেয়ে ছিল, ও যে এত ক্ষেপে উঠবে ভাবতেও পারিনি। ফুলগুলো রাগে সব ফেলে দিয়ে কাটতে শুরু করলো কল্পনা। আমি ফুলগুলো ফিরিয়ে দিলেও ওর রাগ থামলো না। অবশেষে আমি বিষণ্ণ হয়ে বাড়ি ফিরে আসছিলাম। পথে বড় মামা ও হালিম মামা তার সহপাঠীরা আমাকে বললেন, কাঁদছিস কেন? আয় কালো ব্যাজ পরিয়ে দিই তোকে। বড় মামা সাদা শার্ট, সাদা পায়জামা পরা, হাতে অনেকগুলো কালো ব্যাজ। তার থেকে একটা কালো ব্যাজ খুব যত্ন করে পরিয়ে দিয়ে বললেন, আজ ভাষা আন্দোলনের দিন, আমাদের ইউনিভার্সিটিতে অনেক অনেক ছাত্রের মৃত্যু হয়েছে। হঠাৎ কল্পনা সব দুঃখ ভুলে বলে ওঠে, বড় মামা আমাকে ব্যাজ পরাবেন না? বড় মামা ওকেও ব্যাজ পরালেন। ছাত্ররা সেদিন ভাষা আন্দোলনের স্মরণে নগ্ন পায়ে মিছিল এবং পথচারী সহ বিভিন্ন বাড়িতে ঢুকে সবাইকে ব্যাজ পরিয়ে দিচ্ছিলেন। আমি সেই ব্যাজটি পড়েছিলাম কয়েকদিনের জন্য। মহান ভাষা আন্দোলনের এই মহান স্মৃতি আমার আজীবন মনে থাকবে। এবং এরপরে একটা পারা পরে আছে, দেখতে দেখতে আমার লেখাপড়ার পালা চলে এলো। খালাদের দু একজন পড়েন নারী শিক্ষা মন্দিরে, তাই আমাকেও একদিন মায়ের হাত ধরে গিয়ে নারী শিক্ষা মন্দিরে প্রথম শ্রেণীতে ভর্তি হতে হলো। প্রধান শিক্ষয়িত্রী শান্তিনন্দী পরীক্ষা নিয়ে বলেন, ও তো ক্লাস 2-তে ভর্তি হতে পারে, ও ক্লাস 2 এরই উপযুক্ত। মা এবং বাড়ির অন্যেরা চাইলেও আমি ক্লাস 1-এ ভর্তি হলাম। ভাবলাম দ্বিতীয় শ্রেণীতে কঠিন কিছু হলে আমি হয়তো ঠেকে যেতে পারি। তখন শিক্ষকরা রাগ করলে আমার মান মর্যাদা কিছুই থাকবে না। এই কথা কাউকে না বলে প্রথম শ্রেণীতেই জোর করে ভর্তি হলাম। যেহেতু বইটি একটা সময়ের কথা বলছে, তার সময়ের কথা, তো আরেকটু এগিয়ে আমি আরেকটু তার শৈশবের স্মৃতিগুলো বলছি। সেই সময়কে আমরা একটা শিশুর চোখে সেই সময়টাকে দেখতে পাচ্ছি, শিশু প্রিয়ভাষিনীর চোখে। তো এই বিষয়গুলো আমার ইন্টারেস্টিং লেগেছে পড়তে গিয়ে, সেটাই আমি একটু শেয়ার করি। আমাদের বাড়ির সামনে দিয়ে অনেক ধরনের লোভনীয় ফেরিওয়ালা যেত। এটা 24 পৃষ্ঠায় পড়ছি, শেষ প্যারাতে। বাড়ির লাগোয়া দোকানগুলোতে চমৎকার লজেন্স বিস্কুট পাওয়া গেল, কুলফি বরফ আইসক্রিম, হাওয়াই মিঠাই, চিনির চায়ের কাপ, চিনির তৈরি আম, লিচু, বানর খেলা, মুড়ির টিনের মধ্যে বায়োস্কোপ, এসব নিয়ে ফেরিওয়ালারা যখন হাত ডাক করে পাড়াতে ঢুকতো, পাড়ার যত ছেলে মেয়ে ঊর্ধ্বশ্বাসে তাদের দিকে ছুটতো। প্রত্যেকের বাড়িতে বাদ বিতণ্ডা চলতো শিশুদের সাথে অভিভাবকের। তারা কেউ পয়সা দিতে চাইছেন না, কেঁদে গড়াগড়ি করে 2 আনা 4 আনা 1 আনা যে যা পাচ্ছে নিচ্ছে। একবার নীরব দুপুরের ঘুম ভাঙিয়ে এলো বায়োস্কোপওয়ালা। ব্যবসা বন্দনায় গান ধরেছে, কি চমৎকার দেখা যায় লাইলি মজনু দেখা যায়, দেখেন 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 লাইলি মজনু দেখেন, দিলীপ কুমার দেখেন, নজর করে দেখেন, বুড়ি আম্মাকে দেখেন। চিৎকারে কান দুটোই ঝালাপালা। ঊর্ধ্বশ্বাসে পাড়ার ছেলে মেয়েরা ছুটছে, টিনের বাক্সে বায়োস্কোপওয়ালার দিকে ছুটে চলেছে সবাই। এক পর্যায়ে আমার মোটাসোটা গোল মুখখানি 6 পয়সার 6টি ছবি দেখার চুক্তিতে মুড়ির টিনের মতো বাক্সের 4 কোনা করে কাটা জানালার মতো খোপের মধ্যে গলিয়ে দিলাম। বায়োস্কোপওয়ালা তার হাত দিয়ে শক্ত করে আমার মাথাটি চেপে ধরে।
একের পর এক ছবি উল্টে যাচ্ছে, লালবাগ কেল্লা, আহসান মঞ্জিলের হাতে আঁকা ড্রয়িং, কিন্তু কোথায় লাইলি মজনু, দিলীপ কুমার, কোথায় ভরতভূষণ? 6টা ছবি শেষ হতেই আমি থুতনিটি খোপের মধ্যে জোর করে চেপে ধরে রেখে আর একটি বেশি ছবি দেখে নিয়ে 6 পয়সার বৃথা খরচকে উসুল করতে চাইতেই বিহারি বায়োস্কোপওয়ালা মাথায় সজোরে গাঁটটা মেরে সরিয়ে দিয়ে বললেন, তুমকো তো হো গিয়া, ফির কিউ নজর করতি হু? অর্থাৎ তোমার ছবি 6 ছবি হয়ে গেছে, আবার কেন দেখার চেষ্টা করছো? আমি ঝগড়া করে বলি, কেন এমন ফাঁকি? কোথায় দিলীপ কুমার, কোথায় বুড়ি আম্মা? সে কোনো কর্ণপাত না করে সামনের ভিড় করা শিশুদের কাছে এই ফাঁকির ব্যবসা করতে ব্যস্ত হয়ে ওঠে। এদিকে বাবা নানাভাবে দাদু, মা এবং পরিবারকে অত্যাচার করতে থাকেন। হাকিম সাহেব অনন্য উপায় হয়ে ঘরে দরজা বন্ধ করেন। সৈয়দজাদা জামাতার সাথে তার আর কোনো কথা নেই। মাঝে মধ্যে অনেক রাতে শেরে বাংলায় এসে এইসব গৃহবিবাদ সালিশ করে যেতেন। বাবার সাথে শেরে বাংলার কিছু আত্মীয়তা ছিল। বাবা শেরে বাংলাকে মামা বলে ডাকতেন। মাকে বলে কয়ে শেরে বাংলার সুপারিশে আবার আমাদের ফরিদপুরে নিয়ে গেলেন দাদা বাড়িতে। আমরা ভাই বোনেরা সংখ্যায় প্রতি বছরেই বেড়ে চলেছি। নানা বাড়িও অত্যাচারী জামাইয়ের এহেন ব্যবহারে ক্লান্ত। আর কত, তখন পর্যন্ত আমারও ছোট ভাই জিলানির আদরটুকু বলবৎ ছিল, অন্য সব ভাই বোনের দুধছাই অবস্থা। পরিস্থিতি খুব ভালো বুঝতে পেরেছিলাম বলে দাদু নানুর উপর রাগ করতে পারতাম না। এবারে ফরিদপুরে বাবা আমাদের রেখে আবারও নিরুদ্দেশ হলেন। একথা গর্ব করে বলি, বাবার কোনো চারিত্রিক দোষ ছিল না, বাবা নেশাসক্ত ছিলেন না, খুব ভালো রান্না করতে জানতেন, ভোজন বিলাসী হলেও অধিক খাওয়াকে বাবা অভদ্রতা ভাবতেন। এতদূর সত্ত্বেও বাবা কেন এমন দয়াহীন আচরণ করতেন বুঝতে পারতাম না। কোথায় গেল নারী শিক্ষা মন্দির, কোথায় গেল সংস্কৃতি উৎসব? সবকিছু পিছনে ফেলে চলে এলাম ফরিদপুরে দাদা বাড়িতে। এই জায়গাটাতে আবার তার জীবনে একটা পরিবর্তন, কারণ নানা বাড়ির পরিবেশটা দাদা বাড়ির পরিবেশটা একেবারেই অন্যরকম। আবার ফরিদপুরে তাদের আরেকটা সংসার শুরু হয়। যেখানে দাদা বাড়ির কথা বলতে গিয়ে পৃষ্ঠা 27-এ বলছেন যে নানা বাড়িতে সংস্কৃতি চর্চাটা এমন ছিল না, কোনো ছবি, আর্ট এসব সংগ্রহ দেখিনি। সেখানে গান, আবৃত্তি, সাহিত্য চর্চা এসব ছিল। আর ছিল বড় মাছ, চিতলের কোপ্তা, রুই মাছ, ইলিশের সালুন, টাকি মাছের ঝুড়ি, এসব রান্না। খেয়েছি বড় ইলিশের টক মিষ্টি, সরিষা ভাপে, লাউ শাক পেঁচানো ইলিশ, কিংবা বড় কই মাছ। দাদি বাড়িতে খাবার থাকতো অন্যরকম, স্বাদও দুই বাড়িতে দুই রকম, দুই বাড়ির স্বাদই উপাদেয়। তবে নানুর হাতের বড় মাছ ও গ্রাম্য স্টাইলের রান্না তুলনাহীন। বাজির হাতের হালুয়া, মোরব্বা, দুধ লাউ, জামের ফিরকা পিঠা, দই পাতা অসাধারণ। বড় যত্ন নিয়ে করতেন আমার দাদি। আমার মনে হয় আমরা শৈশবে অনেকটাই চলে এসেছি। আর একটা হয়তো বা এই জায়গাটা, এই স্মৃতিটা মায়ের কাছে খুব বারবার শুনতাম। তো ছোট, এটা আসলে এটাও ওই শৈশবের খেলার সাথীদের একটা স্মৃতি, কিন্তু তার মনে গেঁথে ছিল। তো এইটুকু আমি একটু বলি, এরপরে আমরা হয়তো কৈশোরের দিকে এগিয়ে যাচ্ছি। 30 পৃষ্ঠায় যাচ্ছি। শৈশবে খেলার সাথীরা মিলেমিশে একসাথে পিকনিক করছিলাম। একে ঠিক পিকনিক না বলে নুরুপুষি আয়শা শফির চড়ুইভাতি বলা যায়। দৌলতপুর কলেজের সমৃদ্ধ কাকুর বাগানে লিচু তলায় বনভোজনের আয়োজনের নামে সব খেলার সাথীদের বাসা থেকে চাল, ডাল, পেঁয়াজ, আলু মুঠি জোগাড় করে সুন্দর করে মাটির চুলো বানিয়ে বনভোজনের আয়োজন করেছিলাম। এমন সময় দৌলতপুর কলেজ স্টেশন মাস্টার সাহেবের মেয়ে মণি রেল লাইনের ওপারে সরকারি কোয়ার্টার থেকে দৌড়ে এসে আমাকে বলে, আমাকে নিবি বনভোজনে?
আমরা সবাই ওকে একটু এড়িয়ে চলতাম। ও এত বেশি ঝগড়াটে ছিল, ঝগড়া শুরু করলে কারো জাতমান বলে কিছু থাকতো না। এত অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতো। আমি সবাইকে একটু বুঝিয়ে বললাম, থাক না, শুধু কিছুক্ষণের খেলা তো, ও যখন আমাদের সামনে বসে থাকবে তখন কি আমাদের ভালো লাগবে? আমি বলি, আচ্ছা মনি, তাহলে বাড়ি থেকে অল্প অল্প চাল ডাল যা পারো নিয়ে এসো। মনি আনন্দে ছুটে গিয়ে খুশির চোটে একটা মুরগি, 4টা ডিম, ডাল, পেঁয়াজ সবকিছুই বেশি বেশি করে আনলো। মনি আনন্দে আত্মহারা, ওকে খেলায় নিয়েছি এর জন্য। কিছুক্ষণ পর পর ও আমাদের অকারণে জড়িয়ে ধরছিল খুশিতে। ছোট্ট একটা রেডিও এনেছে বাবলু। সবাই হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সাউন্ড বাড়িয়ে কমিয়ে দিচ্ছে। ভাব দেখে মনে হচ্ছে জীবনে রেডিওর সাথে যেন এই প্রথম দেখা। বনভোজনে অংশগ্রহণের জানান দেওয়ার উদ্দেশ্যেই এরকম বাড়ানো কমানোর ব্যাপারটা। সবাই মিলে চুলোয় কাঠ ঢুকিয়ে জাল বাড়িয়ে কমিয়ে দিচ্ছে। এখানেও সবাই যে চাল ডাল দিয়ে অংশগ্রহণ করেছে সেটাই বুঝিয়ে দিচ্ছে। ভাবলে খুব হাসি পায়। শিশুরা তো শিশু, বড় হয়ে ওঠার কি অদম্য বাসনা। কেউ মায়ের বড় বড় শাড়ি পরে এসে আঁচলে জং ধরা পুরনো চাবির গোছা বেঁধেছে, মায়ের মতো গাম্ভীর্য নিয়ে রান্নার তদারকি করছে। সবাই মনিকে আজ একটু বাড়তি খাতির করছে, কেননা এই বনভোজনে ও সবচেয়ে বেশি খাওয়ার জোগান দিয়েছে। 4টা ডিম, একটা মুরগি সোজা কথা নয়। বাই চান্স যদি ঝগড়া বেঁধে যায় কারো সাথে, তাহলে তো এতগুলি জিনিস ফেরত দিতেই হবে। সত্যি তাই হলো। হঠাৎ দেখতে পাই উচ্চস্বরে মনি যেন কার সাথে ঝগড়া করছে। মা বাবা নানা নানি ভাই বোন কেউ বাদ গেল না মনির সাপসাপান্ত থেকে। চুলায় জাল দেওয়া নিয়ে বিস্ফোরণ। বাবলু আমাদের বান্ধবীও রাগ করে চলে যাচ্ছে। মনি থাকলে ওরা বেশিরভাগই চলে যাবে। কি মহা মুশকিল! আমার উপরে চোটপাট শুরু করে মনি। তার দেওয়া জিনিসপত্র সবই ফেরত দিতে হবে। শেষ পর্যন্ত মায়ের কাছে বহু অনুনয় বিনয় করে মুরগির খোপ থেকে একটা মুরগি জোগাড় করলাম। বাকি সব কিভাবে জোগাড় হবে? একসাথে চাল ডাল আলু মুরগি উনুনে জাল হচ্ছে। এত সুন্দর রান্নার সুগন্ধ ধোঁয়ার সাথে মিশে এক ধরনের খিদে তৈরি হচ্ছে। এমন সময় ঝগড়া বিবাদ তুঙ্গে মনিকে বলা হলো, তুমি বনভোজন ছেড়ে চলে যাও, উপায় নেই, খেলা শেষ করতে হলে তোমাকে বিদায় নিতে হবে। মনি ভেবেছিল ও রান্না মশলাপাতি ফেরত দিতে পারবে না, তাই খেলায়ও শেষ পর্যন্ত টিকে যাবে। হাতের মধ্যে ঝাঁকিয়ে আস্ত মুরগিটা যখন দেওয়া হলো, তখন রাগে মুরগিকে দু একটা চড়থাপ্পড় দিয়ে আমার দিকে করুণ দৃষ্টিতে চেয়ে খেলার জায়গা থেকে ধীরে ধীরে দিঘির পাড়ের মেঠো পথ দিয়ে চলে যাবার উদ্দেশ্যে বলতে চলতে চলতে একটু থেমে আবার হাঁটতে শুরু করে, পিছু ফিরে দেখতে থাকে। হাতে বেতের ধামা, তাতে চাল ডাল পেঁয়াজ, জোর করে সাবধানে ধরা মুরগিটি ডানা ঝাপটাতে শুরু করেছে। আবারও উদাস নয়নে ফিরে দেখে নেয় ওকে আমরা ফিরে যেতে বলি কিনা। এইসব পরিস্থিতি দেখে আমার তো ভীষণ কষ্ট হচ্ছিল। আমার মায়ের নিষেধাজ্ঞা, মনি যেন আমার সাথে আর কখনো খেলতে না আসে। খেলার সাথীরা বলে সে থাকলে সবাই চলে যাবে। কি করুণ দশা! মনে মনে বলি, মনি কেন এমন করলি? ওকে ফিরিয়ে আনার সাধ্য আমার নেই। দেখতে পেলাম শীর্ণক্লিষ্ট ছোট্ট পাতলা চুলের ফর্সা রংটি যেন ফিকে হয়ে গেছে ঝগড়া করে করে। 9 বছরের মনি অতি পাকা, খালি গায়ে ঘোলানো হাফ প্যান্ট পরা, মেরুন রঙের একটি গামছা বারে বারে টেনে বুকটা ঢাকছে। মাঝে মাঝে হাতের ভিড়িয়ে নেওয়া মশলার ধামা, আর এক হাতে কখনো জীবন্ত মুরগিটা দানা ঝাপটিয়ে উঠছে। ফিরে দেখতে দেখতে মনি পুকুর ঘাটে বসে দূর থেকে আমাদের বনভোজন দেখছিল। আমরা খেলায় মেতে উঠলে একটু পরেই দেখি মনি কোথায় যেন মিলিয়ে গেল। বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল। মনে হলো দুঃখ দেবার চেয়ে দুঃখ পাওয়া বোধহয় অনেক ভালো। আজও কখনো থেকে থেকে মনে হয় বিদায় দ্বার খোলো, গেল যে খেলার বেলা। ভীষণ অনুশোচনা হয় মনির সাথে সেই দুঃখজনক ঘটনার জন্য। কোথায় তুমি মনি? একবার দেখা হোক, তোমাকে স্পর্শ করে বলি ক্ষমা করো, গ্রহণ করো আমার এতদিনের অনুশোচনা কাতর প্রাণের মহাভার। অবুঝ বয়সে কত ভুলই হয় মানুষের। মানবতা অর্জনের লক্ষ্যে ঈশ্বরই বোধহয় এমন মানসিকতা সৃষ্টি করে তোলেন নিজেকে শুদ্ধ করে তোলার জন্য। আর এখন আমি কাউকে অনুরোধ করি
একটুখানি আবার এর মাঝে অনেকগুলো জায়গা বদল হলো, নানা বাড়ি থেকে সম্ভবত আরো কুকুর বাড়িতে, বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে কিছুদিন করে আশ্রিত থেকে পরিবারটি একটা অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছিল। তো 42 পৃষ্ঠায় মায়ের পিত্রালয় থেকে আবার বাবার চাকরিস্থল দৌলতপুর কলেজে তারা চলে আসলেন। এখানে কি 42 পৃষ্ঠায় কি কেউ পড়বেন একটুখানি? আমি করতে পারি কিছুটা। 43 পৃষ্ঠা থেকে পড়ছি নাকি 42 পৃষ্ঠা? 43 পৃষ্ঠা দেখাচ্ছে আমার এখানে, মায়ের পিত্রালয় যেখানে লেখা আছে। এখান থেকে পড়ছি। মায়ের পিত্রালয়ে ছোটখাটো একটি রাজবাড়ি ছেড়ে চলে এলাম বাবার চাকরিস্থল দৌলতপুর কলেজে। শুনতে পাচ্ছেন ফুলেশ্বরী আপা? শোনা যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ। যখন পৌঁছাই তখন প্রায় বিকেল বেলা। অধ্যাপকদের আবাসিক বাসস্থান ছোট্ট বাড়ি। রাত্রে খুব একটা বুঝে ওঠা যায় না কোথায় কি। পরদিন সকাল, চারদিক অচেনা। দুপুরে অলস বেলা সজনে ডাঁটা, আলু, টমেটো মিলিয়ে নিরামিষ আর ডাল রান্না। মাদুর পেতে বসে খাওয়া। খারাপ লাগছিল। আমিও ছোট ভাই জিলানি এদিক সেদিক ঘুরে ঘুরে খোঁজ খবর করে খেলার সাথী খুঁজে পেলাম। পাশেই থাকে অধ্যাপক অমূল্য দাশগুপ্ত দুই ছেলে মেয়ে, বাবলু এবং ভুতু। দুই ভাই বোন যেন আমাদের জন্য প্রস্তুত হয়েছিল। বাবলু আমার বয়সী, ভুতু ছোট। ভাই জিলানির বয়সী। অধ্যাপক অমূল্য দাশগুপ্ত বিভিন্ন পত্র পত্রিকায় সম্বুদ্ধ ছদ্মনামে লেখালেখি করতেন। কলকাতা থেকে জ্যোষ্ঠীমধু মাসিক পত্রিকায় রম্য গল্প ঘামাচিলে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। অমূল্য কাকু সত্যিকার অর্থে একজন মানব পুত্র। মানুষ ছিলেন। গৌরকান্তি, পরম সুখকর। এই মানুষটি আজ পর্যন্ত আমার প্রতি মুহূর্তে মনে পড়া স্বজন। তার সম্পর্কে অনেক কথা লিখতে হবে আমাকে। আমাদের বাড়ির সংলগ্ন বিশাল এক দিঘি। বাড়ির সামনে দিয়ে চলে যাওয়া আঁকাবাঁকা খোয়া পেটানো পথের চতুর্দিকে আম গাছ। পাশেই দৌলতপুর কলেজের মূল ভবন। চারদিকে আম গাছ, ছাত্রাবাস, অধ্যাপকদের বাড়িঘর। মাঝখানে বিশাল অবারিত মাঠ, সবুজ ঘাসের গালিচা মনে হতো। আমাদের বাড়ির সামনে বিশাল মাঠের অপর প্রান্তে অশোক হোস্টেল। ব্রিটিশ আমলের লাল রঙের দোতলা দালান, সবুজ দরজা জানালা। মনে হলো মায়ের পিত্রালয়ের সুরম্য রাজবাড়ি, জটিল জীবনধারা পেছনে ফেলে এ যেন স্বর্গভূমে এসেছি। কোথায় ছুটে যেতে পারি। বাবা এবার স্কুলে ভর্তি করে দিলেন, বিনাপানি পাঠশালা। আমি ক্লাস 3-তে, ছোট ভাই 2-তে। অন্য ভাই বোনরা খুব ছোট। আমি এবং ছোট ভাই জিলানি হেঁটে স্কুলে যাওয়ার সময় একদিন দেখি প্রিন্সিপাল ভবনের বাগানে মেরুন ব্রোকেট কাপড়ে কারুকার্য খচিত ড্রেসিং গাউন পরিহিত প্রবীণ প্রিন্সিপাল ডক্টর এনামুল হক, যিনি পরে বাংলা উন্নয়ন বোর্ডের পরিচালক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন, বাগানে হেঁটে বেড়াচ্ছেন। উনি আমাদের দু ভাই বোনকে ডেকে চা খাওয়ালেন। তার সেদিনের পরিশীলিত আচরণ আজও মনে পড়ে। প্রাতরাশের আয়োজন একটি সুন্দর সকালবেলার কথা স্মরণ করিয়ে দেয়। প্রিন্সিপাল দাদু দীর্ঘদিন আমাদের দাদু ছিলেন। সময়ের আবর্তে কখন হারিয়ে গেলেন আমাদের সেই ডক্টর এনামুল হক দাদু, তবু স্মৃতি হারাবার নয়। শৈশবের ঘটনাগুলো যেন শরতে সাদা মেঘের ভেলার মতো মনের নীলাকাশে ভেসে ওঠে। মনে পড়ে খেলার সাথী বাবলু, পুনু, খুকু, শেলি, রুবি, মনিদের কথা। একসাথে সারিবদ্ধভাবে পুতুল খেলতে বসতাম। আমার পুতুলের নাম ছিল মঞ্জুলিকা, বাবলুর পুতুলের নাম স্মৃতিকণা, আমার পুতুলের শাশুড়ির নাম ছিল আরজুমাত বেগম। নিজেরাই ঘর সংসারে নানা গল্প তৈরি করে খেলা করতাম। এই খেলা প্রসঙ্গে এক চরিত্রের কথা না বললেই নয়। সে হলো আমার নানুর মা,
অর্থাৎ সত্যিকার সম্পর্কে আমার বড় মা, যাকে আমরা বুড়ো মা ডাকতাম। স্মরণ থেকে আরো দূরের স্মৃতিতে তাই আবারও ফিরে যাই, কেননা এমন চরিত্র সমাজে অন্য কোথাও দেখেছি বলে আমার মনে হয় না। এইটুকু থাক তাহলে, ধন্যবাদ। এরপরে আমি অশোক হোস্টেলের দিনগুলো একটুখানি সামনে গিয়ে আমরা 53 পৃষ্ঠায় একটা গল্প আছে। 53 পৃষ্ঠার শেষ প্যারাতে, একটু শেষের দিকে আর কি। হঠাৎ একটি ঘটনা মনে পড়ে গেল। লেখক সম্বুদ্ধ অধ্যাপক অমূল্য দাশগুপ্ত একদিন রিক্সা থেকে জরাজীর্ণ বসনে এক বুড়োকে কোলে করে নামাতে নামাতে বললেন, এই বাবলু, এই ভুতু, এই জিলানি ফেরদৌসি। বুড়োটা 7 নম্বর হলের মধ্যে আটকা পড়েছিল এক রাত একদিন, মরমর অবস্থা। তোরা আয়। হাতে পায়ে তেল গরম করে ঘষতে শুরু করেন কাকাবাবু। দুদিন পর্যন্ত কাকাবাবু বারান্দার তক্তপোষে চৌকিতে প্রবীণ বৃদ্ধকে নানাভাবে সেবা করে জ্ঞান ফিরালেন। পরদিন দুপুরবেলা আমার মা তখন বসুমতী ভারতবর্ষ পত্রিকায় আত্মনিমগ্ন। তখন কাকাবাবু জানালায় কড়া নেড়ে মায়ের কাছে অত্যন্ত বিনয়ের সাথে একটু ডাল ভাত চাইলেন। মা অবাক হয়ে প্রশ্ন করলে কাকাবাবু বিনীতভাবে বললেন, বুড়োটার জ্ঞান ফিরেছে, কিন্তু সে হিন্দুর খাবার খাবে না। তাই ওকে বলেছি আমি মুসলমানের বাড়ি থেকে খাবার এনে খাওয়াচ্ছি। মা বিরক্ত হয়ে বললেন, এত বড় অকৃতজ্ঞ! দাদা, ওকে বের করে দেন। আপনি এতটা করে ওর জ্ঞান ফেরালেন, লোকটা কিনা জ্ঞান ফিরলে এই কথা বলে। কাকাবাবু অতি নরম সুরে উত্তর দেন, দিদি, আমার হাত তো দৃশ্যত, যা নির্ণয় করা খুবই সহজ। কিন্তু ভেবে দেখুন এই বৃদ্ধের কথা, যিনি এতটা বুভুক্ষ থাকা সত্ত্বেও মুমূর্ষু অবস্থায়ও ঈশ্বরকে ভোলেনি। সে ঈশ্বরের কাছে শপথ করেছিল যে বিধর্মীর বাড়িতে অন্ন গ্রহণ করবে না। মৃতপ্রায় অবস্থায় সে তার শপথ রক্ষার প্রতি সচেতন। অদেখার ঈশ্বরকে যিনি ভালোবাসে, তার মাহাত্ম্য একবার ভাবুন। এখনো ভাবি কাকাবাবুর সেদিনের সেই সুবিচার বোধ। অত্যন্ত রসিক এই মানুষটি কখনো এমন গম্ভীর হয়ে উঠতেন। এমনি করে আমি বড় হতে শুরু করেছি। দিনে দিনে জানতে পারলাম টেলিগ্রামের মাধ্যমে, আবার মুখে মুখে, আমার নানা আব্দুল হাকিম সাহেব যুক্তফ্রন্ট থেকে স্পিকার নির্বাচিত হয়েছেন। তখন অর্থও বুঝতাম না স্পিকার মানে কি। মন্ত্রী হওয়ার মানে বুঝতাম, তাই দাদু মন্ত্রী হননি জেনে দুঃখই পেয়েছিলাম। ঢাকা থেকে কিছুদিনের মধ্যে টেলিগ্রাম এলো, স্পিকার আব্দুল হাকিম সাহেব সফরে আসছেন। তিনি আমাকে এবং ছোট ভাই জিলানিকে দৌলতপুর কলেজ ঘাট থেকে উঠিয়ে নেবেন। আমরা খুলনা সার্কিট হাউসে দেখা করে ফিরে এলাম। পরদিন কলেজ ঘাটে স্টিমার ভিড়লে আমরা দুই ভাই বোন স্পিকারের লঞ্চে উঠে পড়লাম। লাল ছাপা ভয়েলের একটাই জামা তোশকের নিচে ভাঁজ করা থাকতো, ওটা পরেই গিয়েছিলাম। খুব সম্মানিত বোধ করে আনন্দে বাড়ি ফিরেছিলাম সেবার। একটু কি সামনে চলে যাব, কি মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, Yes, please. এরপরে প্রিয়ভাষিনী আবার চলে আসলেন স্পিকার হাউসে, আবার নানা বাড়িতে। একটু এগিয়ে যায়। তারপরে যখন আবার অ্যাসেম্বলি ভেঙে যায়, তখন তার নানা বাড়ির পরিবারের সঙ্গে তিনি আবার খুলনাতে চলে আসেন। খুলনাতে প্রথমে পায়োনিয়ার স্কুলে ভর্তি হয়েছিলেন। এরপরে
তারপরে আবার স্কুল বদলালেন তিনি। ৭৩ পৃষ্ঠায় চলে যাই। হ্যাঁ, খালাদের সাথে গান শুনে গল্প করে মান অভিমানের মধ্যে দিনগুলো কেটে যাচ্ছিল ভালোই, কিন্তু ভাই বোনের জন্য বুক ফাটা কান্না ঝরে পড়তো সর্বক্ষণ। কখনো ভালো মন্দ খাবারের ভাগ যা পেতাম সেটা ভাই বোনদের মধ্যে ভাগ করে দিতাম। একবার দাদু মামলার কাজে শহরের বাইরে গিয়ে মানি অর্ডারে টাকা পাঠালেন। বাড়িতে সবার জন্য 10-5 টাকা। আমার টাকা দিয়ে ছোট ভাই জিলানিকে শার্ট প্যান্ট কিনে দিয়েছিলাম। এমন করে সব ভাই বোনকে আমি আদর করে কাছে টেনে নিতাম। মা বাবার উদাসীন্য আমাকে পীড়া দিত। এরপর পরের বেড়াতে একটুখানি বলছেন যে এক পর্যায়ে খালাদের কারণে অকারণে শাসন আমার কৈশোরকে ঝালাপালা করে ছাড়লো। উপায়ন্তর না দেখে গানের শিক্ষক কিউএস ইসলামকে বিয়ে করলাম মাত্র 1 বছর প্রণয় শেষে। খুবই ভালো। এখানে একটুখানি মাঝখানে আমরা ছেড়ে এসেছি যে নানি যতই হোক নানি বাড়িতে একটা ভালো আদর স্নেহ তার ছিল, বড় নাতনি হিসাবে দাদুর স্নেহে বড় হচ্ছিলেন। তারপরেও সেই বাবা মায়ের মধ্যে সম্পর্কের অবনতি থাকলে যেটা হয় সন্তানদের মধ্যে প্রভাব পড়ে, সেটা থেকে প্রিয়ভাষিণী ব্যতিক্রম ছিলেন না। সেটা তাকে প্রভাবিত করেছিল এবং অন্য ভাই বোনদের প্রতি যে অবহেলাটা হতো সেটাও তার একটা কষ্টের কারণ ছিল এবং তার এমন বয়স ছিল না তিনি দায়িত্ব নেবেন। তারপরও তার মধ্যে একটা অস্থিরতা কাজ করতো এবং সেটা থেকে একটা মুক্তি পাওয়ার আশা বা আশ্রিত নিজেকে আশ্রিত ভেবে যে একটা জটিল মানসিক পরিস্থিতি তৈরি হয় ওই বয়সে, সেরকম একটা কৈশোরের মধ্যে দিয়ে সেই সময়ে গানের শিক্ষক কিউএস ইসলামকে বিয়ে করলাম মাত্র 1 বছর প্রণয় শেষে। খুবই ভালোবাসলাম ওকে। প্রথম প্রেম একটি কিশোর জীবনী, সত্যি ভালো লাগার ব্যাপার। ভুল খুঁজে বের করার মন ছিল না, কিন্তু কুমারী জীবনের মুহূর্তগুলো যেন দ্রুতই সরে যাচ্ছিল। ক্লাসের বান্ধবীরা বেড়াতে এলে কেমন যেন আলাদা মনে হতো নিজেকে। এখন আমি খালাম্মা, ভাবি, চাচি, মামি কোথায় গেল অপত্য স্নেহ ভরা কণ্ঠে জ্যোৎস্না খালার নাম ধরে ডাকা, কোথায় হারাতে বসলো ছোট ভাই বোনের সহসা পরম নির্ভয়ে আপা বলে ডেকে ওঠা। বিকেল বেলা ভদ্রতা করে ভাই বোনরা ওপাড়া থেকে এপাড়া মুন্সিপাড়ায় বেড়াতে আসতো। গুটিসুটি হয়ে খাটে বসতো, কখনো কোলে টেনে নিয়ে আদর করে কথা বলতাম, কিন্তু ওরা কেমন যেন জড়সড়, যা বোঝার আমিই বুঝতাম। নানা বাড়িতে ভাই বোন যারা থাকতো এভাবেই যাওয়া আসা করতো। আমি আমার নবপরিণত স্বামীকে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বুঝে ফেললাম। মানুষ হিসেবে প্রতারক না হলেও আমার সাথে তিনি যথার্থই প্রতারণা করলেন। খুব ভালোভাবেই বুঝে গেলাম সে বিষয়টি। তিনি সঙ্গীত চর্চা করতেন, স্পষ্ট শুদ্ধ ভাষায় কথা বলতেন, ছবি আঁকতেন। সব মিলিয়ে ভেবেছিলাম একজন প্রগতিশীল নির্ভরযোগ্য মানুষের সাথে আমার জীবন বন্ধন নিশ্চিত হলো। বিয়ের দিন দুপুরে এসে জানালেন তার পকেট থেকে 2000 টাকা ছিনতাই হয়েছে। কয়েকদিন আগে বলেছেন তিনি এদেশে কিছু করতে পারবেন না, কয়েকদিনের মধ্যে ট্রেনিং এ এপিআই এ যোগ দিতে চলেছেন। চলে গেলে 1 বছরের মধ্যে আর আসতে পারবেন না, অতএব চটজলদি আমাদের বিয়ে হওয়াটা জরুরি। আমি এত অল্প পরিচয়ে ঠিক বিয়ে পর্যন্ত ভাবতে পারিনি। তবু প্রেমের বিফলতা সেটাই বা কেমন হবে। দাদু যশোরে খবর পাঠালেন মহরম মাসে বিয়ে। সে বিয়ের পরিণতি ভালো হয় না। আমার কৈশোরের আত্মঘাতী সিদ্ধান্ত ভীষণভাবে অবাধ্য হয়ে উঠল। মনে মনে না চাইলেও বড় দোটানার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত বিয়েটি হলো কোর্ট ম্যারেজ। মা কেবল উপস্থিত ছিলেন, তিনি জেনে শুনে অবনত মৌনতায় আমার জেদ রক্ষা করেছেন মাত্র। পরিবারের কারো মত ছিল না এমন অসামঞ্জস্য বিয়েতে। মামা, দাদু, খালারা কথা বলা বন্ধ করলেন। আমার মনে হলো ছেলেটি সংস্কৃতিমনা, আমি খুবই স্বাধীন হব বিয়ের পরে, তখন নিশ্চয়ই সবার ভুল ভাঙবে। বিয়ের তৃতীয় সন্ধ্যায় আমাকে ছাদে নিয়ে গিয়ে তালাত মাহমুদ, হেমন্ত মুখার্জির কিছু পছন্দের গান শোনাবেন বলে জানালেন। সেই সাথে তিনি আমাকে অবাক করা একটি উপহার দেবেন বলে জানতে পারলাম। উপহারের প্রার্থনা আমি কখনোই করি না। দাদু, মামারা, বাবা আমাকে অনেক বই উপহার দিতেন, অফুরন্ত ভালোবাসা সেগুলো। বাবা আমাকে অনেক বই উপহার দিতেন।
তাই উপহারের বিষয়টি আমি ভুলেই গেলাম সারাদিনে। সন্ধ্যার পরে সিরাজ আমার স্বামী আমাকে ছাদে ডেকে নিলেন। সেদিন আকাশে পূর্ণ চাঁদ, জ্যোৎস্নার রূপলি আলোতে সারা প্রকৃতি স্নাত। আমি যেন সেই আলোর সমুদ্রে স্নিগ্ধ সাগরিকা, প্রাণে গভীর স্পন্দন। মনে হলো এমন রুচিবান সংস্কৃতিমনা স্বামী, তিনি চাঁদের আলোয় গান গেয়ে আমাকে বরণ করে নেবেন। যেন শকুন্তলার রাজা দুষ্মন্ত আজ আমার এতদিনের শৈশব কৈশোরের যত কষ্ট, যত ক্ষোভ, সবকিছুর অবসান ঘটিয়ে আমার জীবনকে পূর্ণতা দেবেন। তিনি সতীনাথ মুখার্জির একটি গান শোনালেন, ও আকাশ প্রদীপ জেলো না, অপূর্ব দরদ দিয়ে গানটি গাইলেন। আমি মগ্ন হয়ে শুনতে শুনতে হঠাৎ দেখি ঝলমলে রূপলি কাগজে মোড়ানো প্যাকেট থেকে একটি কাপড়ের তৈরি জিনিস বের করলেন। মুহূর্তেই বুঝতে পারলাম এটি একটি বোরখা, যে বসন সমগ্র নারী সমাজকে অবনত করেছে। এই বসন জীবনকে কিছুই দেয় না, শুধুমাত্র কুসংস্কার ছাড়া, ফতোয়ার সবক ব্যতীত অন্য কিছু নয়। বোরখা ফ্যাশনের পোশাক হতে পারে, কিন্তু ধর্মের পোশাক নয়, ধর্ম অন্তরে। আমার বাবা সৈয়দ বংশের মর্যাদা নিয়ে অহংকার করতেন, তাই বলে আমাকে কিংবা মাকে বোরখা পড়তে বলেননি কখনো। বাবা অত্যন্ত ভালো কোরআন শরীফ পড়তেন। এত বিরোধ সত্ত্বেও যখন বাবা কোরআন শরীফ পড়তেন, আমি দরজার আড়ালে দাঁড়িয়ে শুনতাম, একমাত্র কারণ তার সুর উচ্চারণে সত্যের অনুভব থাকতো। আমি যেন আমার এত বড় কৈশোর চেতনার কাছে বিশাল এক চপেটাঘাত খেলাম। কদিন আগে যে মানুষটি আমাকে গান শেখাতেন, সুরের জগতে গানের ভেলা ভাসিয়ে, আজ তিনি একই কথা বলছেন। তিনি বলতে শুরু করলেন, এখন থেকে তোমাকে বোরকা ব্যবহার করতে হবে। এটা নাকি ওর পরিবারে মেয়েদের আদব কায়দা আচরণের রেওয়াজ। এখন থেকে ভেবেছি তোমাকে নিয়ে সংসার করব, গান টান ছেড়ে দেব। আমি জেট পাইলটের ট্রেনিং করতে পাকিস্তানে যখন যাব, তখন তুমি নিয়মিত বোরখা পরবে। আমি অবাক দৃষ্টিতে চেয়ে থাকি ওর দিকে, মনে মনে ভাবি, এ কি দুর্যোগ এলো এ জীবনে। কেবল বিয়ে হলো, ডিভোর্সের কথা ভাবি কি করে? তাই কি হয়? মাকে মুখ দেখাবো কি করে? আমার দাদু কত কষ্টই না পেয়েছেন তিনি, বড় মামা, খালারা, কোথায় আমার স্বাধীনতা? গান করা, আত্মমগ্নতায় কবিতা পাঠে ডুবে থাকা, তবে কি ধীরে ধীরে এসব কিছুই রইবে না আমার জন্য? কি বিষাক্ত মনে হলো লোকটাকে। মুহূর্তেই যেন অচেনা হয়ে উঠলো এই নবপরিণীত স্বামী। সহসাই যেন বিচ্ছিন্ন হলো মনটা। আমি বোরকাটি অবশ্য হাতে অতি অনাগ্রহে ওর কাছ থেকে নিয়ে বলে উঠি, আমি এ বোরকা পরবো না। হাতে করে নিচে নেমে এসে আলো নিভিয়ে উদাস বসে থাকি। সিরাজ খানিকক্ষণ পরে এসে বলে, বোরখাটি না পরো, আমি হারিয়ে যাব, বলে বাসা থেকে বেরিয়ে গেল। কয়েকদিন সে নানাভাবে জেদাজেদি করলো, আমাকে বোরখা পরে অবশ্যই তার সাথে বেড়াতে যেতে হবে। আমি শেষ পর্যন্ত বোরখা পরে পাড়ায় নতুন বউ হিসেবে বেড়াতে গিয়েছিলাম। কিছু না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, ওর সাথে আর নয়, যতদিন মুক্ত হতে না পারবো অভিনয় করে চলতে হবে। এরপর ৭৭ পৃষ্ঠায়, একদিন মা খুলনায় নানা বাড়িতে এসে চিরকুট পাঠালেন, মা ফেরদৌসী, তোমার ওয়াজেদ চাচাকে পাঠালাম। আমার এক পুরনো বান্ধবী এসেছেন, মিসেস মশিউর রহমান, যশোর মোমেন গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা, তোমাকে একটু দেখতে চান। তুমি এক্ষুনি চলে এসো। উনি বেশিক্ষণ থাকবেন না। আমি সিরাজকে চিঠিটি দিয়ে বললাম, মা ডাকছেন, যাব? সিরাজ ততোধিক গম্ভীর কণ্ঠে বললেন, তুমি যাবে না। আমি খুব অনুনয় করে বলে উঠি, মা তোমাকে কি ভাববেন? পুরাতন ভৃত্য ওয়াজেদ চাচা বাইরের ঘরে অপেক্ষমান। সবার অনেক বড় ধারণা আমি কত সুখে স্বাধীনভাবে বাস করি। নতুন জামাই নিশ্চয়ই তাকে দুটি ভালো কথা বলবেন, এই প্রত্যাশা নিয়ে সময় গুনছেন। কিসের ভালো কথা? আমি চাপা কণ্ঠে একটি অপমানজনক পরিস্থিতি থেকে নিজেকে আড়াল করতে ব্যস্ত। এক পর্যায়ে আমি বলি, যা বলার পরে হবে, এখন মা ডেকে পাঠিয়েছেন, আমাকে যেতেই হবে। তখন বিয়ে হয়েছে মাত্র 20 দিন। সিরাজ বলে, যেতে পারো, আমাকে ডিভোর্স দিয়ে যেতে হবে। আমি ক্ষুব্ধ দুচোখে কান্না ধারা চেপে বাইরের ঘরে অপেক্ষমান ওয়াজেদ চাচাকে গিয়ে বললাম, চাচা আপনি চলে যান, মাকে গিয়ে বলবেন আমি খুব অসুস্থ, যেতে পারছি না। অথচ মা যশোর থেকে বান্ধবীকে নিয়ে খুলনা এসেছেন কেবল আমার জন্য।
এমনই উদ্ভট জেদি খামখেয়ালি একজন মানুষ, যার সাথে জীবনের স্বপ্ন ভেঙে যায় কিছুদিনের মধ্যেই। ভাবি, হায় একই জীবন বেছে নিলাম, কালো স্রোতে ভেসে যাবে জীবন, জীবনের সকল মূল্যবান সময়গুলো। বিয়ের পরে স্বাধীন জীবনে কত শুভ চিন্তা, দেশকে ভালোবাসা, সংস্কৃতি, সভ্যতা, মানবতা অর্জনের লক্ষ্যে নিরন্তর গতিশীলতায় নিজেকে নিয়োগ করার কত শত ভাবনা, সবকিছুই কি এই পরাধীন পরিস্থিতির কাছে সমর্পিত হবে? এই হতাশগ্রস্ত একগুঁয়ে মানুষটি কোনো নেশাগ্রস্ত নয়, দৃঢ় চরিত্রের মানুষ না হলেও সে সে বিষয়ে অতটা উদ্ভ্রান্তিও লক্ষ্য করিনি। যখন হাসি খুশি মেজাজে থাকেন কখনো বলে ওঠেন, তোমার মতো গোবিন্দ সঙ্গীত শুনে তো দিন কাটবে না, আমি এর চেয়ে অনেক ভালো লিখি। কথাটি ঠাট্টার ছলে বললেও এমন অশ্লীল সংস্কৃতি বিবর্জিত সংলাপে সমস্ত মন প্রাণ শিউরে ওঠে। বুঝতে পারি আমি একটি ভুল পথের যাত্রী। পথভ্রষ্ট জীবনে নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি পরিশীলিত একটি স্বাধীন জীবন চেয়েছি। হতাশ হবার কিছু নেই, শক্তভাবে মন বেঁধে সুন্দর আগামীকে খুঁজে নিতে হবে। মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। অনেক কাজ, miles to go before I sleep. আমি তাকে পরিষ্কার জিজ্ঞাসা করলাম সে কি করতে চায়। জেট পাইলটের প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাওয়ার কি হলো? সে তার প্রতারণার আরেকটি দিক উন্মোচন করে ফেললো। তাতে জানতে পারলাম সে বিএসসি পাস বলে নিজেকে প্রকাশ করলেও আসলে তিনি ম্যাট্রিক পাস করেছেন মাত্র, যে কারণে দৌলতপুর কলেজে ভর্তি হয়েছেন, তাও নামমাত্র, ক্লাসও করেন না, কোনো কিছুতেই ঠিক মতো লেগে থাকেন না। এরকম একটি অবস্থায় ফেরদৌসী প্রিয়ভাষিণী চাকরি করার সিদ্ধান্ত নেন। তখন তিনি প্রথমে শাহীন ইংরেজি স্কুলে শিক্ষকতা শুরু করেছিলেন। এরপরে তিনি চাকরিতে জয়েন করার পরে তার তখনকার যে স্বামীর কথা বলছেন সিরাজ, তাকে তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করিয়ে দিয়েছিলেন এবং সংসারের লেখাপড়া, অর্থ উপার্জনের সার্বিক দায়ভার গ্রহণ করেছিলেন। তারপরে খুলনা লায়ন্স ইংরেজি স্কুলে তিনি চাকরি শুরু করেন। একটা নিদারুণ অর্থকষ্ট এবং পারিবারিক নির্যাতন, পারিবারিক চাপ তার উপরে ছিল এবং এখানে একটু তার পরিবারের দায়িত্ব, বড় মেয়ে হিসাবে, বড় কন্যা হিসাবে তিনি নিজের ভাই বোনের দায়িত্বও কখনো অস্বীকার করেননি। তখন থেকেই তিনি যা যেটুকুনো আয় করতেন, একটা বড় পরিবারকে তিনি কিন্তু চেষ্টা করতেন যে সহযোগিতা করার। আমরা 82 পৃষ্ঠায় যাচ্ছি। শৈশব কৈশোর শেষে প্রিয়ভাষিণী একটি সংগ্রামের জীবনে পা দিয়েছেন। বিরাশি পৃষ্ঠা। ইতিমধ্যে সিরাজের উপর আমার মায়া জন্মাতে শুরু করেছে। তবু তো একদিন ভালোবেসেছি, তবু তো গানের জগতে, সুরের জগতে ওর আনাগোনা ছিল। আমি বিয়োগ হলে এই সংসারের কি হবে, সিরাজ কি করবে? যদিও অনেক আগেই ভেবেছি জীবনের ভুলের সংশোধন করে আবারও নতুন পথে চলতে হবে। ক্ষণিকের এই সংক্ষিপ্ত জীবনে আর কত সেতু বাঁধি। আমি এ সময় একটি চাকরির ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউ গ্রহণ করেন খুলনার জেলা কমিশনার কেরামত আলী সাহেব, রাজিয়া ফয়েজ এবং টার্নার মরিসন কোম্পানির জুনায়েদ সাহেব। আমার তখন 4 দিনের বাচ্চা শিশু কোলে। জীবনের তাগিদে কাউকে না জানিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি বলে বাড়ি থেকে রওনা দিয়ে এই ইন্টারভিউ দিয়েছিলাম। কমিশনার সাহেব আমাকে যাবতীয় প্রশ্ন করে অবাক বিস্ময়ে আমার দিকে চেয়ে বলেছেন, তুমি এত ছোট মেয়ে, তোমাকে তো কেউই মানবে না।
ইতিমধ্যে তুমি 2টি স্কুলে কাজ করে এসেছো দেখছি। বয়স কত? আমি খুব সংকোচ নিয়ে বলি, স্যার 17 বছর। বিয়ে হয়েছে নাকি? আমি বলি, স্যার প্রায় 2 বছর। ছেলে মেয়ে? আমি বলি, একটি 1 বছর 6 মাস, অন্যটির বয়স 4 দিন। তিনি মার্কিং করছিলেন, কলম থামিয়ে বলেন, আমি তোমাকে এ চাকরি দেব না। রাজিয়া ফয়েজ বলেন, কেন দেবেন না কেরামত ভাই? এই ছোট্ট মেয়ে, ইতিমধ্যে 2 সন্তানের মা, তারপরে 4 দিনের বাচ্চা রেখে সে ইন্টারভিউতে এসেছে। গিনিস বুকে নাম আসা উচিত। গিনিস বুকে নাম আসা উচিত। তবে এই স্কুলে না হোক, আমি ফয়েজকে বলে শিপইয়ার্ডে একটা চাকরির ব্যবস্থা করতে পারি, কি বলেন? তিনি বলেন, আজ তোমার ইন্টারভিউ আমি নেব না, তোমার ঠিকানা রেখে যাও, আমি টেলিফোনে জানাবো। জুনায়েদ সাহেব বলে, দ্যাট উইল বি বেটার। কেউ ওকে মানবে না, এত ছোট মেয়ে। আমি ক্ষুধার্ত আর্তনাদে কিছুটা বলিষ্ঠ কণ্ঠে বলে উঠি, স্যার চাকরিটা আমার দরকার, দিতে হবে। আমার 4 দিনের শিশুকে ফেলে এসেছি, বিষয়টি ভেবে দেখুন। তখন 3 জন ইন্টারভিউয়ার একসাথে বলে ওঠেন, অবশ্যই তোমাকে চাকরি করে দেওয়া হবে। রাজিয়া ফয়েজ বলেন, একজন জেলা প্রধান তোমাকে কথা দিচ্ছেন। আমি এবং জুনায়েদ সাহেব সবাই তোমার জন্য একইভাবে ফিল করছি। তুমি বাড়িতে যাও, তোমাকে ফোন করা হবে। এরপরে তিনি পিপলস জুট মিলে তার চাকরি হয় কিছুদিন পরে। পিপলস জুট মিলে তখন ছিলেন রেজা সাহেব। ভালো মানুষ আহমেদ রেজা, বলিষ্ঠ ব্যক্তিত্বশীল, কোমলমতি, মহা সুদর্শন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। তার সাথে দেখা করে বললাম, ইংরেজি বলতে পারি না, কিছুটা লিখতে পড়তে আর বুঝতে পারি। স্যার আমি তো টাইপ করতে জানি না, শর্ট হ্যান্ড জানি না, ফ্রন্ট ডেস্কে কাজ করার কোনো অভিজ্ঞতাও নেই। রেজা সাহেব আমাকে সরাসরি তৈরি করে নিলেন খুব অল্প দিনের মধ্যে। আজও চিরকৃতজ্ঞতার সাথে তাকে স্মরণ করি। ওর 3 কন্যা, রিনি রেজা, শম্পা রেজা ও নিপা রেজা, যাদের সাথে আমি আজও অভিন্নভাবে সম্পৃক্ত। জুট মিলের চাকরিতে জয়েন করার পরেও তার একটার পর একটা চাকরি বদল হচ্ছিল, যেহেতু পারিবারিক জীবন সুখের হচ্ছিল না এবং সেখানে শারীরিক নির্যাতনেরও শিকার ছিলেন। এবং প্রতিনিয়ত এই বইটি পড়লেও বোঝা যাবে যে বাচ্চাদের মুখে একটু দুধ তোলার জন্য বা সংসারের খরচ, ভাই বোনের খরচ জোগানোর জন্য চাকরির পাশাপাশি সারাক্ষণই তাকে কারো কাছে ধার চাইতে, ওইটুকু বয়সে একটা অমানবিক জীবনযাপন। এরপরে টিএনটিতে জয়েন করেন সরকারি চাকরির আশায়, কিন্তু সেখানেও সরকারি চাকরিতে বেতন কম হওয়ায় চাকরি পরিবর্তন করেন 6 মাসের মধ্যে। এবারে তিনি জয়েন করলেন প্লাটিনাম জুট মিলে, যেখানে প্লাটিনাম জুট মিলে এসে আহসানুল্লাহ আহমেদ, আমার বাবা, যাকে বিয়ার ভাই তার ডাক নাম, ভালুক বা বিয়ার, তার সাথে তার পরিচয় হয়। সেই জায়গাটায় আমরা যাচ্ছি। এটা 90 পৃষ্ঠায়। দরজার পাশ দিয়ে অন্যান্য অফিস কক্ষের সামনে মুখোমুখি অনেকগুলো অফিস কক্ষ। শুনতে পেতাম অনেক অফিসারদের ব্যস্ততম পায়ের আওয়াজ। কেউ কেউ ঝড়ের গতিতে ঘরে ঢুকে কাজ দিয়ে যেতেন। একজন সুদর্শন অফিসার ভীষণ স্টাইলে ঘরে ঢুকে হাতে জরুরি কাগজপত্র দিয়ে কিছু টেলেক্স পাঠানোর কথা বলেই বেরিয়ে যেতেন। কাপড় চোপড়, পোশাক আশাক দুর্দান্ত, স্মার্ট, মুখে বাঁকা করে সর্বক্ষণ সিগারেট ধরানো, চেহারা, ইংরেজি বলা একেবারেই এদেশীয় নয়। একদিন যে কোনো কারণে আমাকে বেশ একটু ধমক দিলেন। একটু ক্ষুব্ধ হলেও কিছু করার ছিল না।
একদিন অফিসের গাড়ির জন্য পড়ছে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, সহসা দেখতে পেলাম একজন বিদেশি সাহেব মিস্টার ম্যাথুর সাথে চমৎকার সুদর্শন এক বাঙালি অফিসার হেঁটে আসছেন। এত সুন্দর হাঁটতে সত্যি আজও পর্যন্ত কাউকে দেখিনি। কাছে আসতেই বলেন, গাড়ি আসেনি? বুঝতে দেরি হলো না, ইনি সেই ভদ্রলোক যিনি ঝড়ের গতিতে বেগবান হয়ে মুহুর্মুহু আমার অফিস কক্ষে প্রবেশ করে কাজ দিয়ে যান আমার কাছে। প্রবল গতির মাঝে তার মুখছবি সেভাবে দেখার সুযোগ হয় না। আজ তাকে ভালোভাবে দেখার সুযোগ হলো। উনি বললেন, আমার নাম আহসানুল্লাহ আহমেদ, আমার একটি নাম আছে, বিয়ার। আজকে থেকে অ্যাডমিনে বদলি হয়েছি, আপনার গাড়ি সহ সকল সেবামূলক কাজ আমাকেই করতে হবে। ভাবলাম সেদিন যেভাবে আমাকে ধমকালেন তাতে ওর সাথে আমার কাজ করতে পদে পদে ঠক্কর লাগবে। গাড়িটি পৌঁছে এসে দাঁড়াতেই আবু ভাই বললেন, আমি অনুমতি নিয়েছি, আপনার গাড়িতে একটি লিফট নিতে হবে। জিপের সামনে আমি, পেছনে আবু ভাই, পাশে উর্দুভাষী ড্রাইভার হামিদ। গাড়িতে বাড়ি ফিরে যেতে হবে। যেতে যেতে আবু ভাই বলেন, আপা কেমন লাগছে এই অফিস? আপনার তো বোধহয় মাসখানেক হলো। আমি বলি, ভালোই তো, খারাপ নয়, তবে আজ থেকে অ্যাডমিনে যিনি জয়েন করেছেন তিনি কেমন? ভদ্রলোক একটু দেখতে সুদর্শন বলে একটু বেশি স্টাইল দেখায়, কি বলেন? আমার বিরক্তি লাগে, মনে হয় ভয়ঙ্কর অহংকার। আবু ভাই খুব সুন্দর করে আমাকে বুঝিয়ে বলেন, না, আপনার ধারণা খুবই ভুল। এত বড় অন্তঃকরণের মানুষ আর হয় না। যেমন বড় লোকের ছেলে, চালচলনও তেমন। বাবা পানাউল্লাহ আহমেদ সিভিল সার্জন ছিলেন, খুবই নামকরা সৎ ব্যক্তিত্ব ছিলেন, তারই ছেলে। সাথে সাথে হামিদ ড্রাইভার সাহেব গাল ভরা পান খেতে খেতে বলেন, এত ভালো অফিসার মিলে তো নাই, এমন মানুষ এই পৃথিবীতে নাই। স্যার অ্যাডমিনে বদলি হওয়াতে আমরা সবাই খুব খুশি। আমি নিন্দা করার জন্য একটু লজ্জা পেলাম। আবু ভাই হামিদ ড্রাইভারের ধারণা মনে রেখে আমার ভেতরের ক্ষুব্ধতা প্রায় সবটুকুই দূর হলো। এরপর আহসানুল্লাহ সাহেব খুবই জনপ্রিয়, সবাই তাকে বিয়ার ভাই বলে ডাকে। একটু ঘরোয়াভাবে যারা তাকে চেনেন তারা তাকে ভালো বলে চেনেন। ওরা 3 ভাই, লায়ন, টাইগার, বিয়ার। আরেক ভাই খোকন, যিনি 1971 সালে বঙ্গবন্ধুর বাড়ির সামনে 25শে মার্চ রাতে শহীদ হন। অ্যাডমিন বিয়ার সাহেব আসার পর আমিও স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করি। আবু ভাইয়ের মন্তব্যে একজন মানুষ চিরচেনা হয়ে উঠতে শুরু করেন। তার সারাক্ষণ কর্মব্যস্ততা শীষ দিয়ে যায় মনে। ঘরের পাশ দিয়ে শীষ দিতে দিতে তিনি চলে যেতেন। মনে হতো যদি দরজা খুলে একবার কুশল জানতে চাইতেন খুব ভালো লাগতো। জীবনে আবারও সবুজ ঘাসের আভাস, আবারও সেই পথিকের পদধ্বনি শোনা যায়। আমাদের হাতে কত সময় আছে? আমি তো পড়ে যাচ্ছি। আপনার পড়া শুনতে শুনতে সবাই মনে হয় সময়ের কথা সব ভুলে গিয়েছে, এত সবাই ইনভলভড হয়ে গেছে। কেউ তো পড়ছেন না, তাই আমি পড়ে যাচ্ছি। না যদি না, আমি আসলে সবাই শুনছি, অনেক ইন্টেন্স ভাবে শুনছি, আপনি এত সুন্দর করে পড়ছেন, সবাই গল্পে ঢুকে গেছে। তো এইভাবে আমার বাবার কথা বলছেন যে ভালো বা বিয়ার ভাই তার জীবনে আস্তে আস্তে একটা পারিবারিক বন্ধুত্বের দিকে তাদের সম্পর্কটা এগিয়ে যেতে থাকে, ভালো লাগা তৈরি হয় দুজনের মধ্যে। তিনিও তখন একটা সংসারে ছিলেন, তার ছেলে মেয়ে ছিল না, কিন্তু স্ত্রী ছিলেন, তার সাথে সম্পর্ক ভালো যাচ্ছিল না। এরকম একটি দুজন মনের ভেতরে একাকী দুজন মানুষের মধ্যে একটা ভালো লাগা তাদের তৈরি হয়। এবং তাদের এই যে এখানে একটু 94 পৃষ্ঠায় যেটা হয় ছোট শহরে, যে খুলনা, তবু ছোট্ট শহর খুলনা, খালিশপুরে কোথাও কেউ আমাদের কখনো কোনো অসংলগ্ন ভাবে দেখেনি, তবু শুনে শুনে বহু চরিত্র বদনাম রটে গেল। বিশেষ করে আমার স্বামী সিরাজ অত্যন্ত অকারণে অন্যায়ভাবে আমার মহাব্যবস্থাপকের কাছে অভিযোগ করলো আমি চরিত্রহীনা, তিনি চান না আমি চাকরি করি ইত্যাদি। মহাব্যবস্থাপক আমাকে ডেকে পাঠালেন। আপনার চরিত্র সম্পর্কে প্রশ্ন দেখা দিয়েছে, আপনার স্বামী যেহেতু চাইছেন না আপনি চাকরি করেন, অতএব আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো।
দুখানা হাত জোর করে অনুরোধ জানিয়েছিলাম চাকরিটি ফিরে পাবার জন্য, কিন্তু যে দিয়ে একগুয়ে বক্স সাহেব তাতে রাজি হননি। যিনি আপত্তি জানিয়েছেন তারও লেখাপড়ার খরচ বহন করেছে এতদিন আমার এই কর্মসংস্থান। তিনি সংসারে একটি পয়সাও ব্যয় করেন না। বহু অনুনয় বিনয় করেও লাভ হলো না। বক্স সাহেব বলেন, আপনার হাজবেন্ড যেখানে চায় না সেখানে কেন আপনি চাকরি করবেন? আমার ভারী চোখের পানিতে সমস্ত পৃথিবীটা যেন অন্ধকার হয়ে গেছে। স্লথ গতিতে নামতে নামতে সাখাওয়াত সাহেবকে বললাম, স্যার 4 বছর ধরে কাজ করছি, কিছু অন্যায় কি পেয়েছেন এ ধরনের? সরকারি চাকরি ছাড়িয়ে আনলেন, আপনার আশ্বাসে আমি জয়েন করলাম। আমার পক্ষে আপনার বলার কিছুই কি ছিল না? অত্যন্ত তাচ্ছিল্যের সুরে সাখাওয়াত সাহেব হেসে বলেন, আপনি করবেন বদমাইশি, আমি সেখানে কি বলবো? আমি জানতাম কেস করলে আমি হয়তো জিতবো, কিন্তু কেস ফাইল করার পয়সা আমার তখন ছিল না। আমি বাড়ি ফিরে এসে সিরাজকে বললাম, ম্যানেজমেন্টের কাছে মিথ্যা বলে আমার চাকরিটা খেলে কেন? এখন এই 3টি শিশুর দুধ জোগাড় হবে কিভাবে? বাড়ি ভাড়া কিভাবে দেব? অন্যান্য খরচ কি দিয়ে করব? ওর এক কথা, আমি চাই না তুমি চাকরি করো। আমি বলি, খুব ভালো কথা, তুমি বাসা চালাও। আমার খবর বন্ধু বান্ধব সবাই জানতো। বিয়ার ভাইয়ের সাথে আমার কোনোই যোগাযোগ হয় না, উনি এসবের কিছুই জানেন না। সিরাজকে শুধু প্রশ্ন করলাম, কিসের ভিত্তিতে তুমি সংসারের এত বড় ক্ষতি করলে? আমি যখন পাবলিকলি অপদস্থ হলাম তখন তোমার সাথে আমি আর থাকবো না, আমি বিচ্ছেদ চাইছি, এটাই আমার প্রথম এবং শেষ কথা। মানুষ লোকলজ্জার ভয়ে, সমাজের ভয়ে অনেক অশান্তি মেনে নিয়ে সংসার টিকিয়ে রাখে। এখন আমার অভিভাবককে জনে জনে সবাই বলবে, অতএব ওই প্রাইভেসি আর নেই। তোমার যাবতীয় অপকর্ম ঢাকা পড়েছে আমার নামে মিথ্যে চরিত্র দুর্নামের অন্তরালে। ঈশ্বর আমার সহায় হোক, আমি কখনোই তোমাকে জনসম্মুখে তুলে ধরবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি। এভাবে 1968 সাল পর্যন্ত পুরো সময় চলে গেছে। সিরাজ দিনের পর দিন কোনো খরচপত্র বহন না করে সকালবেলা বেরিয়ে পড়ে, ফিরে আসে রাত 1টায়। ছোট্ট বাচ্চাগুলো আবারও কষ্টে পড়ে। আমি পদে পদে অপদস্থ হতে শুরু করি। বাড়িওয়ালা, দুধওয়ালা, দোকানদার সবার তাগাদা আসতে শুরু করে। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আমি বড় মামাকে চিঠি লিখি। বড় মামা নাজিম মাহমুদকে সিরাজ কথা দিয়েছিল সে সংসারের সব দায় দায়িত্ব নেবে। আমার চাকরি সে কারণেই সে ছাড়িয়েছে। বড় মামাকে বলেছিলাম যে ও এটা কোনোদিনই করবে না। বড় মামা আমাকে বুঝিয়েছিলেন দায়িত্বটা ওর উপরে ছাড়তে। আমি বড় মামাকে দেখালাম, ক্ষুধায় অস্থির হয়ে পাওনাদারের অপমান সহ্য করতে না পেরে আমি তর্ক করেছি, সেজন্য সে আমাকে শারীরিক নির্যাতন করেছে দিনের পর দিন। আমি কান্নায় ভেঙে পড়লে বড় মামা সহ্য করতে পারেনি, তিনি আমাকে নিয়ে রাজশাহী রওনা হয়ে গেলেন। 3টি বাচ্চা সহ কোথাও কখনো থাকিনি। বড় মামা রাজশাহী বেতারে সংবাদ পাঠকের একটি চাকরি করে দিলেন। মামি খুব ভালোবাসতেন, কিন্তু কখনো সখনো 3টি বাচ্চার মর্যাদা রক্ষার্থে আমি খুবই সংকোচ বোধ করতাম। 5-6 মাস, তখন গোলাম রাব্বানী সাহেব ডিজি ছিলেন রাজশাহী বেতারের। 5-6 মাস কাজ করে একরকম হাঁপিয়ে উঠেছিলাম। পরের বাড়িতে থাকা, এত অল্প বেতন, বড় মামাকে কিছু দিতে পারি না, কিভাবে এই সংগ্রামের মহাসমুদ্র পাড়ি দেব? সব সময় বিষয়টি আমাকে ভাবিয়ে তুলতো। বড় মামা মাঝে মধ্যে হাতে একটি চিরকুট ধরিয়ে দিতেন, তাতে লেখা থাকতো, অফিসে দেখা কর। আমি অফিসে যাবার সময় বড় মামার অফিসে দেখা করে যেতাম। বড় মামা নিজের আনুষঙ্গিক খরচ বাঁচিয়ে আমার জন্য 100-150 টাকা রাখতেন, তাই দিতেন। এরপরও কিছুদিন বড় মামার বাড়িতে থাকার পরেও রাজশাহী বেতারেও এত অল্প বেতনে তার চাকরিতে পোষাচ্ছিল না। ওই যে বললেন যে বড় মামাকেও কিছু দিতে পারতেন না, সবসময় তার একটা আত্মমর্যাদা, এটা খুব কষ্টকর যে একজন সাংঘাতিক আত্মমর্যাদা বোধ সম্পন্ন মানুষ, তাকে এমন সংগ্রামের মধ্যে যেতে হয়েছে যেখানে আত্মসম্মান রক্ষা করে চলাটাই একটা মুশকিল। এই ব্যাপারটা বোধহয় আসলে অনেক ট্র্যাজিক। এরপরে তিনি 7 মাস কর্মহীন থাকার পরে ক্রিসেন্ট জুট মিলে চাকরি হয়। ততদিনে সিরাজ একটি জাপানি কোম্পানিতে জয়েন করেছে। আপু, এখন যদি কোনো জায়গা থাকে যেখান থেকে আপনি চান অন্য কেউ পড়ুক, আপনি সাজেস্ট করতে পারেন। আমি বলি,
আর কেউ কি পড়তে চায় এখানে? আমার বাংলা পড়াতে আমার একদম কনফিডেন্স নাই। এরপরে জীবনটা অমীমাংসিতর মধ্যে কিছু কিছু জায়গা আছে যেখানে বিআর ভাই তাকে হয়তো মাঝে মধ্যেই ভালোবাসার আহ্বানে তিনি কিছুটা আপ্লুত হন। তারপরও 3টি সন্তানের মুখ দেখে এবং তখনকার সামাজিক অবস্থা ভেবে বারবারই সেই নিজেকে স্যাক্রিফাইস করার যে মেয়েদের চিরচারিত নিয়ম, সেরকম হতে হতে একটা সময় তিনি 23 বছর বয়স, সন্তানদের নিয়ে তিনি বিচ্ছেদ হয়ে যায়। তখন বিআর ভাই তাকে একটা মানসিক সহায়তা দিয়ে যাচ্ছিলেন পারিবারিক বন্ধু হিসাবে, সবসময় পাশে থাকার চেষ্টা করে এবং নিজের মনের সাথে যুদ্ধ করে প্রিয়ভাষিনী এগিয়ে যেতে যেতে আমরা 101 পৃষ্ঠায় চলে এসেছি। 1971 সাল। কেউ কি শুরু করবেন? নাবিহা পড়বা নাকি? আমি একটু নাই পড়ি, আমি শুনতে থাকি, একটু একটু পরে পড়ি যদি পড়া লাগে। না না না, এখনই পড়ো, না না পড়ে প্লিজ, ফেলো, পড়ে ফেলো, পড়ে ফেলো। পেজ নাম্বারটা আমার একটু বলবা? সেটা বোধহয় আমি পড়তে পড়তে খেয়াল করিনি। খুশি কবির খেলা। জি জি, হ্যাঁ। আপু পেজ নাম্বারটা আরেকবার একটু বলবেন। 101। 101 না? আমি বেশি পড়বো না, আমার অনেক ভয় লাগে। শুরুর দিকটায় একটু এগিয়ে দিলে এরপরে আবার আপনি বললে আবার জি জি চলে যাব। আচ্ছা, এই যে এখান থেকে এমনি করে গুলো কেটে যাচ্ছে ওখান থেকে। জি, যে এনার্জি, না আরেকটু পরে। এটা হচ্ছে 101 পৃষ্ঠায় এমনি করে যখন দিনগুলো কেটে যাচ্ছে এমনই সময় এলো 1971 সাল। একটু একটু অপেক্ষা করবেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের সাথে পেজ নাম্বার মিলছে না মনে হয়, এই জন্য আমিও খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এটা আমি হয়তো তাহলে মানে একদম শেষ যেটা সংস্করণ সেটা পড়ছি, হতে পারে যে পৃষ্ঠার সাথে একটু অমিল হচ্ছে। একটু একটু মনে হয় সমস্যা হচ্ছে। আমি তাহলে কি আমি আরেকটু আগিয়ে দেব? জি প্লিজ। আচ্ছা, আমার এখানে 101 আসছে। আমাদের মনে হয় যে আপনাদের হয়তো কাছাকাছি হবে, তখন এরকম হচ্ছিল যে 42 পৃষ্ঠা 43, তাহলে আপনাদের হয়তো বা একটু আগিয়ে যাবে। আমার মনে হচ্ছে 101-এর আর একটু পরে হবে এটা। এমনি করে যখন দিনগুলো কেটে যাচ্ছে এমনই সময় এলো 1971। ব্যক্তিগত টানাপোড়েনে পড়ে বুঝে উঠতে পারছিলাম না 1971 সালের সূচনা মুহূর্ত। আমাদের 105 পেজ আছে, 105 পেজে আমাদের আপনাদের। 105 পেজ। আচ্ছা, কেউ কি পড়বেন? নাবিহা খুঁজে পেয়েছো 105? জি জি জি, আমরা সেকেন্ড প্যারা থেকে শুরু করতে পারি। এই যে খালিশপুরে থাকি, ছোট্ট উপশহর। জি, আমাকে একটু বলবেন শুনতে পাচ্ছেন নাকি ঠিক করে? শুনতে পাচ্ছি আমরা। জি, আমি আমারটা মিউট করে দিই। থ্যাংক ইউ। খালিশপুরে থাকি, ছোট্ট উপশহর, অথচ প্রচন্ড গর্জন। প্রতিদিন রাস্তায় মিছিল, মিটিং, বাঙালি বিহারি মারামারি। ভাবলাম এই বিহারি বাঙালি দ্বন্দ্ব আর কতদিন চলবে। 1971 সাল, সিরাজের সাথে আমার কাগজপত্রে বিচ্ছেদ হয়ে গেল। বললাম বাচ্চাদের আমি ছাড়বো না, আগেই বলেছি আমার দুর্নাম হোক, তুমি যতদিন খুশি এখানে থাকো বাচ্চাদের কাছে, কেউ কারো পথে বাধা হব না, কোনো অশান্তি কিন্তু আর সহ্য করব না, সহ্য করব না। আমি এমনই করে প্রতিদিন অফিস থেকে ফিরে বাচ্চাদের বুকে জড়িয়ে ধরে তাদের বুকের উত্তাপ নিতেই জীবনটা যেন ভীষণ ঠান্ডা হয়ে যায়। একদিন আবারও সিরাজ আমাকে বলে ওঠে, তুমি অফিসে যাবে না, আমার কথা আছে। আমি বলি যেখানে কাজ করি সমস্ত অফিসের চাবি সহ অফিস খোলার দায়িত্ব আমার।
অতএব যেতে হবে। আমি বুঝতে না পেরে অফিসে গেলাম। সেদিন 23শে মার্চ 1971 সাল। পুরো মাস জুড়ে হরতাল, কারফিউ, মিছিল, মারামারি চলছে। বিআর ভাই এখন আসেন না, তাই রাজনৈতিক খোঁজ খবর বড় একটি সরি একটা পাওয়া যায় না। চারদিকে থমথমে। আমাদের আগে আগে বেতন দেওয়া হলো। বড় 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 অফিস কর্মকর্তারা অনেকেই অনুপস্থিত। আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আর একটু ইয়ে হয়ে গেছে। এনআই খান কেবলমাত্র উপস্থিত। বললাম চারদিকে গন্ডগোল, খবর পাচ্ছি সারা খালিশপুর জ্বলছে। এনআই খান ব্যাংসুরে বলেন, তারপর কি হলো? আমি কি করতে পারি? আমি বলি, স্যার ছুটি দিয়ে দেন আমাদের, বাসা যেতে পারবো না শেষ পর্যন্ত। এনআই খান সাহেব বলেন, চলে যান, গাড়ি প্রস্তুতি প্রস্তুতই আছে। রশিদ ভাই ড্রাইভারকে বলা হয়েছে, নিয়ে যাবে। সরি, আমি না অনেকদিন ধরে বাংলা পড়ি It's না, okay, একটু ম্যাম। অনেক নার্ভাস লাগছে। একটু It's অন্য okay. কেউ। আমি কন্টিনিউ করব? জি জি প্লিজ। জি, ফলস্বরূপে আমি কন্টিনিউ করছি। 2 বছর ধরে এই ড্রাইভারই নিয়ে যায়। বয়সে তরুণ, আচরণে ভদ্র, উর্দুভাষী এই তরুণ ড্রাইভার আমাকে বরাবরই বড় বোনের মতো মান্য করে। চারিদিকে জ্বালাও পোড়াওয়ের মধ্যে দিয়ে আমি কোনোমতে বাসায় ফিরে দেখি সমস্ত দরজা হা হা করে খোলা। ঘরে কোথাও কেউ নেই। বাচ্চাদের ভিজে প্যান্ট খাটের ওপরে, তাদের গা মোছা ভিজে তাওয়ালে মাটিতে পড়ে আছে। ছোট্ট ছোট্ট স্যান্ডেল যত্র পড়ে আছে। 3 জনকে নিয়ে ওদের বাবা চলে গেছেন। বিশাল একতলা বাড়ি, সামনে কবরস্থান। কবরস্থানের ওপারে আরেকটি সড়ক, যেখান থেকে খালিশপুর ছেড়ে যশোর রোডে পৌঁছে যাওয়া যায়। গোয়ালখালী রেল ক্রসিং পার হলেই লোয়ার যশোর রোড। চারিদিক থমথমে। কিছুক্ষণ পর পর আকাশ লাল হয়ে উঠছে। বাড়িতে এসে বাচ্চাদের না দেখে বুকটা কান্নায় ভেঙে পড়ল। বুকের ভিতর ধক ধক করে চলছে। হয়তোবা খুলনার মুন্সিপাড়াতে গেলেই ওদের খবর পাওয়া যাবে, কিন্তু গত কয়েকদিন ধরে ওই 5-6 মাইল দূরে যাওয়ার মতো কোনো উপায় নাই। জানালায় গিয়ে বিয়ার ভাইকে দেখতে চেষ্টা করলাম সে ফিরেছে কিনা, কিন্তু তার ঘরে আলো জ্বলছে না। ভাবলাম, এত খোঁজখবর রাখতেন যিনি, বিচ্ছেদ হবার পর তিনি এ বাড়ির মুখও হন না। জীবন আসলে এমনই, যাহা চাই তা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। কি চেয়েছিলাম মনে মনে বিয়ার ভাইয়ের কাছে, যা তাকে কখনো বুঝতেও দেইনি। আজ পাশে কেউ নেই। কিভাবে সারা রাত এত বড় বাড়িতে একা কাটবে? বাইরের বাগানে কারা যেন হাঁটছে। অনেক চেষ্টা করেও কারো সাথে যোগাযোগ করতে পারলাম না। মোবাইল যুগ ছিল না। পিসিও থেকে টেলিফোন করার চেষ্টা করলাম। পাবলিক কল অফিসে ভীষণ ভিড়। দাঁড়াতে দাঁড়াতে রাত 10টা বেজে যাবে। চারিদিকে আগুন আর আঘাতের চিৎকার। এক পর্যায়ে ঘামে ভেজা শরীর নিয়ে ঘরে ফিরে কোনোমতে বিছানায় শুয়ে পড়লাম। দরজা বন্ধ করতে গা ছমছম করছে। মনে হচ্ছে ঘরের মধ্যে দুর্বৃত্তরা হাঁটাচলা করছে। ফ্যানের বাতাসে খবরের কাগজ তিরতির করে উঠছে। মনে হলো ঘরময় যেন কারা পায়চারি করছে। কখনো মনে হলো এরা বোধহয় আমার বুকটা পাড়িয়ে ধরেছে। কখন ভোর হবে আল্লাহ! বাচ্চাদের কষ্ট ভুলে গেলাম এক নিমিষে। এই দুর্যোগপূর্ণ রাত্রি,
হত্যার রাত্রি, অগ্নিসংযোগের রাত্রি। মনে হলো কিছুক্ষণের মধ্যে আগুনের লেলিহান শিখা বোধহয় আমার ঘরে ঢুকে পড়বে। জানালা দিয়ে আগুনের শিখায় আকাশ লাল হয়ে উঠেছে। এভাবেই ভয় নিষ্পেষিত হতে হতে কখন যেন ঘুমিয়ে পড়েছি। যখন ঘুম ভাঙল সম্ভবত ভোর 4:30। ভোরের আলো দেখা দিতেই স্বস্তি পেলাম। এখন অন্তত বেরিয়ে পরে মাকে টেলিফোন করে যোগাযোগ করতে পারবো। খুবই খিদে পেয়েছে। গতকাল সকালের পর এখন পর্যন্ত কিছুই খাওয়া হয়নি। বাসায় কোনো বাজার করা হয়নি। হাতে ভালোই টাকা আছে, বেতন, ওভারটাইম সবই পেয়েছি। আমার পিছনের ফ্ল্যাটে বাড়িওয়ালা আঙ্গুর সাহেব থাকেন। শুনলাম উনি ঢাকা থেকে এসেছেন। ভাবলাম হাতে টাকা নিয়ে ঘুরবো, টাকা শেষ হয়ে যাবে, তখন বাড়ি ভাড়া দেওয়া হবে না। উনি নারায়ণগঞ্জে থাকেন। বাড়ি ভাড়া দিতে গেলে উনি বললেন, বোন টাকাটা রাখেন, এখন বাড়ি ভাড়া দিতে হবে না। ঢাকার খবর জানেন? ভুট্টোর সাথে বঙ্গবন্ধুর আলোচনা ব্যর্থ হলে ভয়ঙ্কর গন্ডগোল হবার সম্ভাবনা আছে। কবে বেতন পাবেন জানবেন না, টাকাটা রেখে দেন, পরে নেব। ভাবলাম তাহলে বেশ কিছু টাকাই আমার হাতে থাকবে। খালিশপুর যেন পুরা উপশহর, কেমন যেন একটা দীর্ণ বিদীর্ণ একটি জায়গা। মনে হচ্ছে আকাশ বাতাস যেন কালো কালো, অচেনা শহর। ভাবলাম গতকাল তো গেল কোনো মতে, আজ বেলা ওঠার আগেই মাকে খবর দিতে হবে। এই একা বাড়িতে আজ রাতে যাতে একা না থাকতে হয় সেই জন্যই তৎপর হতে হবে। খালিশপুর থেকে বেরোনো বেরোনো বড়ই কঠিন হয়ে উঠল তখন। অনেক অবাঙালি বন্ধুর গাড়ি ছিল তখন। তারা তো আমার আকুতি শুনবে না। তারা আর্মির সহযোগিতায় এখান থেকে ওখানে ছোটাছুটি করছে। এই ছোটাছুটি সতর্কতার অর্থ আমি কোনো মতেই বুঝে উঠতে পারছিলাম না। আমার পড়তে ভয় লাগতেছে। মানে যেই সিচুয়েশনটা সে ডিসক্রাইব করতেছে, সেই সিচুয়েশনটা তো ভয়ঙ্কর। আমি পড়তে আমার কষ্ট হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাই বিয়ার ভাই এসেছেন। পায়ে ব্যান্ডেজ, মিলে বাঙালি বিহারি গন্ডগোল। বিহারিরা বাঙালি শ্রমিক ও অফিসারদের ওপর দফায় দফায় চড়াও হয়ে মারপিট করছে। বিয়ার ভাই নদীর সাঁতরে থেমে থেমে কোনো মতে খালিশপুর পর্যন্ত পৌঁছেছেন। আমার বিপন্ন অবস্থা দেখে বলে গেলেন, পথঘাট নিরাপদ হলে বাচ্চাদের বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসা যাবে। পথে ভীষণ মারামারি, আগুন জ্বালাও পোড়াও চলছে, এখন কোনোভাবে যাওয়া যাবে না। আমি যেভাবে হোক তোমার মাকে খবর দিয়ে দেব, তখন আবার আসবো। এখন খালি বাড়িতে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না। খুব দুঃখ পেলাম, বিয়ার ভাই এতদিন কতভাবে ঘর বাঁধার কথা বলেছেন, আজ তো তেমন কিছু বললেন না। এত ভয়ী মানুষ তো আমার কাম্য নয়। পরে নিজেকে বেশ স্বার্থপর মনে হয়েছে। পৃথিবীটা শুধু আমাকে নিয়েই নয়, প্রত্যেকেরই সুবিধা অসুবিধা আছে। সমাজ ভয়ে আমার না থাকলেও পারিবারিক শাসন, সমাজ সচেতনতা থাকতেই হয়। বিয়ার ভাই খুবই পর মানুষ। কয়েক বছর আগে তাকে স্যার সম্বোধন করেছি, সেটাই বোধহয় ভালো ছিল। সৌজন্য মানুষকে নিয়ন্ত্রণে রাখে। স্বামী স্ত্রী সম্পর্কটা সুন্দর রাখতে পারলে ভালো। তবে বন্ধুকে হয়তোবা কখনো জীবনের সাথে জড়াতে হয় না। স্বামী স্ত্রী একে অন্যের কাছে নানাভাবে উন্মোচিত হন, যার ফলে ব্যক্তিগত বলে কিছু থাকে না। দাবির জায়গাটি তখন বেপরোয়া হয়ে ওঠে। কেউ কারো
দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল হতে পারে না, নিজ নিজ স্বাধীনতা বোধকে হারিয়ে ফেলেন, একে অন্যকে যা খুশি তাই বলতে পারেন। এভাবে সম্পর্কের অবনতি ঘটে। যারা এ ব্যাপারে সচেতন থাকেন তাদের কথা অবশ্যই অন্য। বিয়ার ভাইকে ভীষণ শ্রদ্ধা করেছি যতদিন পরিচয় হয়েছে। তিনি আমার চেয়ে বয়সে অনেক বড়। আমার শূন্য বিষণ্ণ মনটা বিয়ার ভাইকে নিয়েই পরিপূর্ণ হয়ে উঠত কখনো। আমি কি আরো পড়বো? ফুলেশ্বরী আপা? Fuleshwari appa, I think আমি হ্যাঁ, আমার মনে হয় একটু এগিয়ে, আমরা অনেক দূর এসেছি মুক্তিযুদ্ধের শুরুতে। তো এখানে একটি অংশ আছে, আপনি পড়তে পারেন বা অন্য কেউ যদি পড়তে চান সেটা অসুবিধা নেই। আমি এই জায়গাটার সাথে, এই ঘটনাটার সাথে আমার একটু স্মৃতি আছে যে মুন্সিপাড়াতে এভাবে যখন তারা আশ্রয়ের জন্য ঘুরে বেড়াচ্ছিলেন বিভিন্ন জায়গায়, এক পর্যায়ে বিয়ার ভাই তাদেরকে পৌঁছে দিল নিজের জীবনের কথা। তখন কেউ ওইভাবে পড়া করছিলেন না, তারা বিভিন্ন পরিবারকে আশ্রয়ে পৌঁছাচ্ছিলেন। তখন ফেরদৌসির পরিবারকেও তার নানা বাড়িতে পৌঁছানো হয়, কিন্তু সেখান থেকে তারা আবার এত ভিড়, নানা তো আসলে মফস্বলে বা জেলা শহরগুলোতে তখন কি ঘটতে যাচ্ছে সবাই, আর ফেরদৌসি প্রিয়হাসিনীর নিজের জীবনের তখন এত একটা দুর্যোগপূর্ণ সময়, দেশে কি ঘটতে যাচ্ছে সেটার সাথে তিনি ওইভাবে তাল মেলানো তার পক্ষে সম্ভব হচ্ছিল না। পরিস্থিতি যেখানে যাচ্ছে সেভাবেই তিনি যাচ্ছিলেন। এরপরে তাদেরকে যখন নানা বাড়িতে পৌঁছানো হলো, কিছুদিন পরে তারা কিন্তু আবার 8-9 দিন পরে খালিশপুরে বাড়িতে ফেরত এসেছিলেন। সেটা তখন বিয়ার ভাই জানতেন না। এটা আমার কাছে 112 পৃষ্ঠাতে, আপনারা হয়তো আরো কয়েক পৃষ্ঠা পরে, যেহেতু আমাদের পেজের একটু সমস্যা হচ্ছে, আমি একটু লাইনটা ধরে দেবো। আমি সেহেতু শেষ পর্যন্ত চলে আসছি, আমার মনে হয় শেষের সময় কাছাকাছি চলে আসছে। আপনি হয়তোবা শেষ পড়াটা করে দিলে ভালো হয়। যে এক পর্যায়ে মায়ের সাথে আলোচনা করে আমরা আবারও 8-9 দিন পরে ফিরে এলাম খালিশপুরে কবরস্থানের পিছনের বাড়িটাতে। মা বললেন খুলনাতে একদিনের জন্যও সেলিং থামেনি, তার একই কথা, কয় রাত না ঘুমিয়ে থাকা যায়। কিন্তু খালিশপুরের বাড়িতে ঢুকে যা বুঝতে পারলাম, তাতে বুঝতে একটুও দেরি হলো না যে দুর্বৃত্তরা এ বাড়িতে কোনো এক সময় ঘাঁটি করেছিল। ফিরে এসে আমার বাড়ির কোনো কিছুই আর পাইনি। খাট, পালঙ্ক, জামা কাপড়, আলমারি, হাঁড়িকুড়ি সবই লুট হয়ে গেছে। ফিরে পেয়েছি শুধু 1 কেজি চাল, 2টো আলু, একটু ডাল, পেঁয়াজ ও কেরোসিনের চুলো। মা বললেন মন খারাপ করিস না, এতেই চলবে। খুলনায় একটা মেটে সাবান কেনা হয়েছিল, তাই দিয়ে সবাই গোসল করে নিলাম। মা চাল, ডাল, আলু, পেঁয়াজ মিশিয়ে একসাথে খাবার উপযোগী কিছু চড়িয়েছেন। মা বলছেন এখানে থাকাটা নিরাপদ মনে হচ্ছে না, চারিদিকে কেমন রক্তের গন্ধ পাচ্ছি। কিন্তু কিছু খেয়ে আমরা বরং বেরিয়ে পড়ি। এমন সময় ভয়ানক হন্তদন্ত হয়ে বিয়ার ভাই এসে পড়েন এবং অবাক হয়ে বললেন, কোন সাহসে তোমরা এ বাড়িতে এলাকায় ঢুকেছো? তোমরা কি জানো এই বাড়িগুলো জবাই করার বাড়ি হিসেবে ব্যবহার হচ্ছে? আমি কাপড় শুকাতে দেয়া দেখে বড় রাস্তা থেকে এখানে ঢুকেছি। আমরা বলি উপায় নেই, কোথায় যাব? আমি এবং মা এ বাড়িতে ঢুকে এক ধরনের রক্তের গন্ধ অনুভব করছি। বিয়ার ভাইয়ের কথাই ঠিক। আমি বললাম, বিয়ার ভাই আপনি গ্রামে চলে যাবার কথা বলে আজও যাননি কেন? বিয়ার ভাই বললেন, কবে দেখা হয় না হয় ভাবলাম আরেকবার তোমাদের দেখে চলে যাব, তাই খুলনার দিকে যাচ্ছিলাম। কিন্তু রাস্তা থেকে কাপড় শুকাতে দেয়া দেখে অনুমান করলাম তোমরা বোধহয় এখানে আছো। আমার অনুমান ঠিকই, কিন্তু কি ভয়ঙ্কর কাজ করেছো তোমরা এ বাড়িতে এসে। আমি সত্যি খুব রাগ করছি তোমাদের উপর। খুলনার বাড়িতে মানবেতর বেঁচে থাকা কঠিন হয়ে উঠেছিল, তাই দিশেহারা হয়ে ফিরে এসেছি। কিছুক্ষণ পর বাড়ির একেবারে পেছনের উঠোনে একটা গর্ত দেখতে পাই, ওটার মধ্যে 3টি মানুষের মাথা পোকা কিলবিল করছে। এদিন 25 মার্চের পর এই প্রথম 7 এপ্রিল তারিখে আমি প্রথম এই নৃশংস হত্যাযজ্ঞের প্রমাণ পাই। স্বচক্ষে দেখা সেই মাথাগুলো দৃশ্য মনে করলে আজও ভয়ে গা শিউরে ওঠে। ভাবি আমাদের অবস্থাও এমনতর বুঝিবা হবে। একটু পরে দুপুর 1টা হবে, হঠাৎ দেখতে পাই 3টি আর্মি বোঝাই গাড়ি
রাজাকার মতিউল্লাহর নেতৃত্বে আমাদের বাড়ির চারপাশে বারবার ঘুরছে। আমি এই বাড়ির গতিবিধির ভয়াবহতা বুঝে ওঠার আগেই বিয়ার ভাই ঝটপট জানালা বন্ধ করে খাটের নিচে লুকিয়ে যান। বলেন, কি ভুলটা করলে তোমরা? আজ আমাদের মৃত্যু অনিবার্য। এ কথা বলতে না বলতে গাড়ির বহরটি মুন্সিপাড়ায় থামলো। আমাদের বাড়ির সামনের বাড়ি, পরিবারের সব সদস্যরা আওয়ামী লীগ করে। এই অপরাধে ওদের বাড়ির 18 জন সদস্যকে আমাদের চোখের সামনে ব্রাশ ফায়ার করে মেরে ফেলে চলে যায়। জানালার ফাঁক দিয়ে আমরা সবই দেখলাম। 7 এপ্রিলের সেই বীভৎস হত্যাকাণ্ড কোনোভাবেই বর্ণনা করা সম্ভব নয়। সে যে কি মর্মান্তিক স্বচক্ষে দেখেছি। এরপরে ওরা আমাদের বাড়িটা বারবার ঘুরে ঘুরে দেখছিল, কোনো জামা কাপড় বাইরে মেলা থাকলে আর রক্ষা ছিল না। আমি গত বছর খুলনাতে একটা আর্কাইভ, একটা গণহত্যা আর্কাইভ জাদুঘর হয়েছে, যেটা আমাদের অধ্যাপক মুনতাসির মামুন স্যার পরিচালনা করছেন। তো সেখানে আমন্ত্রিত হয়েছিলাম মার কয়েকটি ব্যবহারের জিনিসপত্র জাদুঘরের কাছে হস্তান্তর করতে। তো তখন আমি গিয়ে দেখেছি যে এই মুন্সি বাড়ির যে হত্যাকাণ্ডটা মায়ের ইতিহাসে বইয়ের ইসে লেখা, সেখানে আমাকে মামুন স্যার জানিয়েছেন যে গাড়ি থামিয়ে আমাদেরকে দেখালেন যে মুন্সি বাড়ির ওই যে জায়গাটার কথা উনি বললেন, সেই জায়গাটা কিন্তু স্মৃতিফলক বসানো হয়েছে জাদুঘরের পক্ষ থেকে। এবং এই বইতে একটি ক্রিসেন্ট জুট মিল থেকে মা রাতে তার যেখানে ক্রিসেন্ট জুট মিলে যখন চাকরিতে ফেরত গিয়ে আবার আটকা পড়েছিলেন, রাতে তার ঘর থেকে নদীর ওপার থেকে ওই মানুষের আর্তনাদ ভেসে আসতো। বাঙালিদের হত্যা করা হতো পাটকলের মেশিনে। ওটাকে পাটকলের একটা বয়লার, সেটার মধ্যে জীবন্ত মানুষ দিয়ে হত্যা করা হতো। তো উনি ভাবতেন যে পাটকলের মেশিনে কারো মাথা দিয়ে হয়তো বা বিরাট চিৎকার আর্তনাদ শোনা যেত এবং নদীতে ফেলে দেওয়া হতো রাতে লাশগুলো। তো চিৎকারটা শুনতে পেলেন। তো যে মেশিনটা যে বয়লার, এটা হয়তো উনি বুঝতে পারতেন না, কিন্তু বুঝতেন যে পাটকলের কোনো মেশিনে এটা করা হতো। তো সেই জুট মিল থেকে পাটকলের সেই বয়লারটা উদ্ধার করা হয়েছে এবং সেটিও কিন্তু খুলনার ওই গণহত্যা আর্কাইভে আপনারা কখনো গেলে সেটা দেখতে পাবেন যে ওটা অনেকটাই ভেঙে গেছে, কিন্তু সেটা উদ্ধার করা হয়েছে। আমি খুলনা এসেছি আর কি, মুভ করেছি ঢাকা থেকে। তো খুলনায় ডাক বাংলো বলছেন, এই এলাকায় আমি যাই এবং ওই যে আর্কাইভ, এটা এই ডাক বাংলোর ওখানে কোন বাড়িটা ছিল আমি একটু দেখতে চাই আর কি, বা কোন বাড়িতে ছিলেন কোন জায়গায়? ক্রিসেন্ট জুট মিলে উনি তো কর্মরত ছিলেন বিভিন্ন জায়গায়। এখানে আপনার বইটি পড়লে আরো সামনে গেলে দেখবেন যে একজন একলা মেয়ে, সে তখন ওই সমাজে আশ্রয় খুঁজতে খুঁজতে সবার কাছেই নিগৃহীত হচ্ছিল। তাকে কিন্তু সমাজ আশ্রয় দিতে চায়নি। আসলে সেই সময় এখনই আমাদের সিচুয়েশন, মানে এখনই একজন একলা মেয়েকে আমরা ইয়ে করতে পারি না। সোসাইটি এখনো সেই মেন্টাল থেকে বের হতে পারেনি। এই মুহূর্তে উনি যখন শুনলেন যে চাকরিতে ফেরা যাচ্ছে, তখনও তার সহজ সরল মন বা ওই অল্প বয়সী সময়ে ম্যাচুরিটি সেরকম মানুষের আসেনি, বা যুদ্ধ কত ভয়াবহ রূপ নিতে যাচ্ছে সেটাও তখন সেই অবিশ্বাস হয়তো জন্মায়নি যে আমি তো এখানে কাজ করেছি, তারা হয়তো আমার প্রতি এতটা নির্মম হবে না। তখন অনেক মানুষই বুঝতে পারেনি আসলে যুদ্ধটা কত সিরিয়াস এর দিকে চলে যাবে। আপা, আমাদের সময় প্রায় শেষের দিকে চলে এসেছে। আপনি যদি খুবই শেষের কোনো পার্ট আপনার যদি শেয়ার করার থাকে একটু ভালো বা আমরা কি আরেকদিন কন্টিনিউ করতে পারি? আমি একটা দিন হয়তো বা কন্টিনিউ করতে পারি সেটাই। হ্যাঁ, আমার মনে হয় যে এতদূর এসে আমাদের কিছু অংশ অসম্পূর্ণই থেকে যাচ্ছে। আমার মনে হয় যদি আরেকটা আমরা অনুমতি পাই, আরেকটা দিন, তাহলে আমরা শেষ করে আরেকটি দিন, এই কারণে এই যুদ্ধের ভয়াবহতা। এবং আমি গত বছর এই ক্রিসেন্ট জুট মিলে তার জায়গাগুলোতেও গিয়েছিলাম, তার সেই অফিসে বসার টেবিল, তার যে বাসাটায় তিনি থাকতেন, সেই নির্যাতনের জায়গাগুলো এত কাছে থেকে দেখে এসেছি।
সেগুলোও আমি শেয়ার করতে পারতাম আপনাদের সাথে। ঠিক আছে, নেক্সট জি সিরিজে আপু। আমি কিন্তু খালিশপুরের খুব কাছেই থাকি, মানে আমি যে বাসাটা নিয়েছি এখন। এটা ক্যাটরিনা? সবাইকে অশেষ ধন্যবাদ জানাই। জি। এত ধৈর্য ধরে এতক্ষণ সময় দেওয়া হয়তো সবার পক্ষে সম্ভব না, তারপরও একটি বইয়ের জন্য আমরা এতটা সময় পেলাম সবাইকে। জি আপু, আসলে আপনার গল্প শুনতে শুনতে সময় কখন চলে গেল সেটাই তো বুঝতে পারিনি। হঠাৎ দেখি সময় শেষ। আমরা আরেকদিন নিশ্চয়ই শুনবো আপনার থেকে এই স্টোরিটা শেষ করবো। Thank you, Foolish Mariappa, and it's nice to also have it coincide with your mom's birthday, which is the day after tomorrow, right? Okay, yes. 19th is our birthday. And so we'll schedule the next reading of Sister Library. We'll continue. So we're putting a bookmark. Okay. Okay. Thank you, everyone. থ্যাংক ইউ আপু, অনেক ভালো লাগলো কথাগুলো শুনে। মানে ভয়ঙ্কর কিছু কথা, কিন্তু শুনতে মানে ভালো লাগলো বলতে যেরকম লাগছে, মানে ঢুকে গেছে একদম স্টোরিতে। থ্যাংক ইউ সো মাচ আপনার সাথে শেয়ার করার জন্য। অনেক ধন্যবাদ, আমারও খুব ভালো লেগেছে আপনাদেরকে পেয়ে। আর বইটি আসলে যেহেতু একটি নির্যাতনের সাক্ষী, বাংলাদেশের মানচিত্রের কিছুটা হলেও সাক্ষী, তো এটি আমার শেয়ার করতে পারলে বারবারই ভালো লাগবে। তো আবার আমন্ত্রণ জানাচ্ছি, পরের দিনের জন্য অপেক্ষায় থাকলাম আমিও। Goodbye, everyone. Bye everyone. Thank you for being here. Thank you.